আমি সরি, বেসিক্যালি হচ্ছে আমার নেটওয়ার্ক একটু ইস্যু করতেছে, তার জন্য হয়তো বা একটু সমস্যা হইতে পারে। যদি না শুনতে পান একটু রেসপন্স করবেন, হ্যাঁ? আচ্ছা, সো আমি যেটা বলতেছিলাম যে আমরা হচ্ছে গত ক্লাসে চ্যাপ্টার 3টা শেষ করেছি, বাট চ্যাপ্টার 3 থেকে হচ্ছে সব ধরনের প্র্যাকটিস প্রবলেমস গুলো দেখা হয়নি। জাস্ট হচ্ছে আমি কনসেপ্ট গুলো দেখিয়েছিলাম। সো আমরা হচ্ছে এখানে প্রবলেম গুলাকে একটু অ্যানালাইসিস করা দেখবো যে কিরকম কি টাইপের প্রবলেম হইতে পারে এবং এটাকে কিভাবে আসলে সলভ করা যেতে পারে। ঠিক আছে? সো আপনারা যদি, আমি গুগল ক্লাসরুমে যেই ডকুমেন্টটা শেয়ার করেছি এটা যদি ওপেন করেন, বা আমার স্ক্রিন থেকেও দেখতে দেখা যাচ্ছে, বাট টোটাল ভিউটা হয়তো বা পাবেন না। আপনারা যদি নিজের ফোন বা ল্যাপটপ থেকে ওপেন করেন তাহলে হচ্ছে আরো বেটার হবে। So, যদি চান কেউ ওটা ওপেন করে নিতে পারেন বা আমার স্ক্রিন থেকেও দেখতে পারেন। তো এক্ষেত্রে দেখেন, আমি যে ফার্স্ট এখানে যে 1 নাম্বার যে প্রবলেমটা রয়েছে, এই 1 নাম্বার প্রবলেমটা হচ্ছে বেসিক্যালি ফিজিবিলিটি অ্যানালাইসিসের উপরে। হ্যাঁ, আমরা গত ক্লাসে কিন্তু ফিজিবিলিটি স্টাডি বা ফিজিবিলিটি অ্যানালাইসিস দেখেছিলাম যে ফিজিবিলিটি অ্যানালাইসিস কি বা কিভাবে করা হয়ে থাকে, প্রত্যেকটা ফিজিবিলিটি অ্যানালাইসিসের মধ্যে কি কি জিনিস দেখা হয়ে থাকে। তো এক্ষেত্রে দেখেন, প্রথমে হচ্ছে আমাদের একটা সিস্টেম সম্পর্কে কিছু ধারণা দেওয়া হচ্ছে, বা হচ্ছে একটা সিনারিও এখানে দেওয়া রয়েছে, হ্যাঁ, কনসেপ্ট দেওয়া রয়েছে। সো সেই সিনারির উপরে বেসিস করে এখানে হচ্ছে এখানে এটা একটু বড়ই সিনারিও আছে। এটার উপরে বেসিস করে হচ্ছে আপনাদেরকে বলা হচ্ছে যে আপনি হয়তো বা একজন সিস্টেম অ্যানালিস্ট নিউলি অ্যাপয়েন্টেড। তো আপনার হচ্ছে এখানে টাস্ক হচ্ছে আহ একটা ফিজিবিলিটি রিপোর্ট রেডি করা বা ফিজিবিলিটি স্টাডি করা। ঠিক আছে? সো এক্ষেত্রে আমরা ফিজিবিলিটি স্টাডি করতে গেলে কি কি ক্রাইটেরিয়া দেখবো এবং কি কি জিনিসগুলো হচ্ছে আমরা অ্যানালাইসিস করব, সেটা হচ্ছে আমরা একটু খেয়াল করে দেখার ট্রাই করব। ঠিক আছে? তো প্রথমে যে জিনিসটা আসলে করতে হবে সেটা তো অবভিয়াসলি আমাদের সিনারিওটাকে বুঝতে হবে যে সিনারিওটা কি বলা হচ্ছে। ঠিক আছে? এন্ড সিনিয়রের রেসপেক্টে অনেক কিছু আমাদেরকে অ্যাজিউম করে নিতে হবে যে আসলে এই জিনিসটা আছে কি নাই, বা এই জিনিসটা করা যাবে কি যাবে না। ঠিক আছে? তো এক্ষেত্রে দেখেন, উম এখানে বেসিক্যালি বলা হচ্ছে যে অটো কার্স হচ্ছে একটা ট্যাক্সি সার্ভিস। এরা বেসিক্যালি শ্রীলঙ্কা বেসড একটা ট্যাক্সি সার্ভিস, যারা বেসিক্যালি সেভারেল ডেকেড ধরে হচ্ছে আপনার এই ট্যাক্সি সার্ভিসটা দিচ্ছে সিটি এবং আরবান এরিয়াসে। এক্ষেত্রে তাদের হচ্ছে, তারা বেসিক্যালি কি করতে চাচ্ছে যে তাদের যে সিস্টেমটা, এই সিস্টেমটায় দেখা যাচ্ছে যে কারেন্টলি কোনো প্রবলেম নাই, বাট তারা দেখতে পাচ্ছে, আমরা কিন্তু পড়েছিলাম যে প্রবলেম আমাদের দুই ধরনের অ্যারাইজ হইতে পারে, একটা হচ্ছে ইমপ্রুভমেন্টের জন্য, আরেকটা হচ্ছে আহ কি বলে যে প্রবলেমস রয়েছে বা ইরোর রয়েছে কারেন্ট সিস্টেমে, তার জন্য। বাট এক্ষেত্রে তারা দেখতে পাচ্ছে যে যেহেতু কারেন্ট ইনফরমেশন টেকনোলজি যেরকম মোবাইল ফোন বা ইন্টারনেট, এটা অনেক বেশি, এটার ইউজেস লাইক এখন আর লাক্সারি নাই, এটা হচ্ছে আমাদের নিড হয়ে গেছে লাইফের। সো তারা ডিসাইড করেছে যে একটা ওয়েব বেস সিস্টেম লঞ্চ করতে, যেটায় যেটা ইউজ করে কাস্টমার হচ্ছে ভেহিকেল গুলাকে কনভিনিয়েন্টলি রিজার্ভ করতে পারবে। ঠিক আছে? এবং এটা কোম্পানিকে হচ্ছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ দিতে হেল্প করবে। অবভিয়াসলি হচ্ছে যদি এটা তারা টেকনোলজিতে নিয়ে আসে তাহলে হচ্ছে আহ কোম্পানিরও হচ্ছে এখানে কি বলে কাস্টমার স্যাটিসফ্যাকশন বাড়বে, কোম্পানি হচ্ছে আরো বেশি কাস্টমার রেঞ্জটা এক্সপ্যান্ড হবে। আহ তারপরে হচ্ছে আপনার কি বলে এটা আরো বেশি হচ্ছে সবার কাছে সহজলভ্য হয়ে যাবে, এবং সেক্ষেত্রে কোম্পানিরও হচ্ছে আরো বেটার প্রফিট, বেশি প্রফিট সে হচ্ছে গেইন করতে পারবে, তার কাস্টমারের রেঞ্জটাও এক্সপ্যান্ড হবে। সো এক্ষেত্রে হচ্ছে এই সিস্টেমটার কিছু হচ্ছে মেইন ফিচার্স এখানে তুলে ধরা হয়েছে, আমরা যদি একটু খেয়াল করে দেখি। যেক্ষেত্রে প্রথমেই বলা হচ্ছে কাস্টমার এবং ড্রাইভার যারা রয়েছে তারা এই অনলাইন সিস্টেমটা ইউজ করে রেজিস্টার করতে পারবে, এবং তারপরে হচ্ছে তারা একটা ইমেল এবং ইমেলের মাধ্যমে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড পাবে যখন তারা রেজিস্ট্রেশন করবে। ঠিক আছে?
এরপরে কাস্টমার হচ্ছে ট্যাক্সিটাকে ওয়েবসাইটের মাধ্যমে বুক করতে পারবে, এবং তারা যখন একটা ভেহিকলকে রিজার্ভ করবে তারা হচ্ছে তাদের ফোনে একটা হচ্ছে এসএমএস পাবে, যে এসএমএস এর মধ্যে ওই যে ড্রাইভারের কন্ট্যাক্ট ইনফরমেশন এবং ওই ভেহিকলের অল ডিটেইলস প্রোভাইড করা হবে। তারপরে থার্ড নাম্বার কি আছে, কাস্টমার হচ্ছে ড্রাইভারদের রেট করতে পারবে, যেরকম আমাদের দেশেও তো রয়েছে তাই না, পাঠাও আমরা ইউজ করি, উবার ইউজ করি, সো সেম ভাবেই হচ্ছে এটারও ওরকম কিছু ফিচার্স রয়েছে। কাস্টমার হচ্ছে ড্রাইভারদের তাদের এক্সপিরিয়েন্স উপরে বেসিস করে রেট করতে পারবে, রেটিং দিতে পারবে। তারপরে হচ্ছে ফোর্থ নাম্বার যেটা, কোম্পানির যে আহ এটা বেসিক্যালি ম্যানুয়ালি তারা হচ্ছে করবে, সেটা হচ্ছে যে ড্রাইভারদের ফোনের মাধ্যমে আসলে বেসিক্যালি তারা রিজার্ভ করবে, এবং কাস্টমার ও যদি রিজার্ভ করতে চায় ড্রাইভারকে, তাহলে সেটাও হচ্ছে তারা বেসিক্যালি ওই ম্যানুয়ালি ফোনের মাধ্যমে করে থাকবে, কোনো একটা ফোন অপারেটর ইউজ করে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কাস্টমারদের অ্যাপ্লিকেশনে কোনো ধরনের লক কিছু থাকবে না, মানে কোনো ধরনের যেটা থাকবে না ইনফরমেশনের কথোপকথনের। তারপরে হচ্ছে যখনই একটা অপারেটর ট্যাক্সি রিজার্ভেশন করবে, সে হচ্ছে বেসিক্যালি হচ্ছে কাস্টমারের ফোন নাম্বারে এন্টার করবে সিস্টেমের মাধ্যমে, অ্যান্ড কাস্টমার হচ্ছে একটা এসএমএস আর কি পাবে। এরপরে এফ নাম্বারে দেওয়া আছে যে দ্য ড্রাইভার টু দ্য ক্লোজেস্ট কাস্টমার মাস্ট বি অ্যাসাইন্ড বাই দ্য অ্যাপ্লিকেশন, অর্থাৎ ওই যে অপারেটর রয়েছে সেই হচ্ছে অ্যাপ্লিকেশনের থ্রুতে তাকে অ্যাসাইন করে দিবে, এবং যখন একজন কাস্টমার বা অপারেটর একটা ভেহিকলকে রিজার্ভ করবে, সো ওই ভেহিকলের রেসপেক্টে অবশ্যই অ্যাভেলেবেল যে ড্রাইভার রয়েছে ড্রাইভারটাকে মানে যেন শো করানো হয়। এবং এরপরে যেটা বলা হচ্ছে যে কাস্টমার অবশ্যই বেস্ট ড্রাইভারটাকে সিলেক্ট করতে পারবে। এরপরে লাস্টলি যে নাম্বারে বলা হচ্ছে যে ড্রাইভারের যে লোকেশনটা সেটা হচ্ছে ম্যানুয়ালি ওয়েব সিস্টেম হচ্ছে আপনার এন্টার করা হবে, ইটস অল দ্য ম্যানুয়াল প্রসেস, এবং এটা কি করবে ড্রাইভার লোকেশনটা সে নিজেই হচ্ছে ম্যানুয়ালি ওয়েব সিস্টেমের মধ্যে এটা এখানে কোনো জিপিএস বা কোনো কিছু থাকবে না, সে ম্যানুয়ালি হচ্ছে এন্টার করে দিবে যে আমি এই লোকেশনে আসি, অথবা যে টেলিফোন অপারেটর থাকবে তার মাধ্যমে, ইদার ড্রাইভার করবে বা টেলিফোন অপারেটর সে করবে। অ্যান্ড যখন আপনার ট্যাক্সিটা রিজার্ভ করা হবে তখন কাস্টমারও সেম ভাবে তার যে লোকেশনটা রয়েছে সেটা কাস্টমার বা ওই যে মিডল যে পার্সনটা রাখা হচ্ছে অপারেটর, সে হচ্ছে এই কাজটা করে দিবে। ঠিক আছে, সো দিজ আর দ্য টোটাল স্পেসিফিকেশনস, যেটা হচ্ছে বেসিক্যালি এই যে তারা যে ওয়েব সিস্টেমটা বানাতে চাচ্ছে সেই ওয়েব সিস্টেমের এই ফিচার্স গুলো এখানে তারা রাখবে। ঠিক আছে, সো এর উপরে বেসিস করে আমাদেরকে একটা ফিজিবিলিটি অ্যানালাইসিস করতে বলা হচ্ছে, অ্যান্ড লাস্টলি বলা হচ্ছে যে এখানে ইম্পর্টেন্সটা আসলে কি, ফিজিবিলিটি অ্যানালাইসিস করার পরে আফটার ফিজিবিলিটি অ্যানালাইসিস এটা আমাদেরকে কিভাবে হেল্প করবে। ঠিক আছে, সো আমরা ফিজিবিলিটি অ্যানালাইসিস এর মধ্যে বেসিক্যালি তিন টাইপের ফিজিবিলিটি অ্যানালাইসিস দেখেছিলাম। আমি বলেছিলাম যে অনেক ফিজিবিলিটি অ্যানালাইসিস রয়েছে, আমাদের অনেকগুলো ফিজিবিলিটি অ্যানালাইসিস করতে হয় সিস্টেম টু সিস্টেম, বাট আমরা মেইন প্রিন্সিপাল তিনটা হচ্ছে ফিজিবিলিটি অ্যানালাইসিস দেখবো, দ্যাট ইজ টেকনিক্যাল, ইকোনমিক্যাল অ্যান্ড হচ্ছে অপারেশনাল। সো আমরা এই তিনটা ফিজিবিলিটির উপরে ডিপেন্ড করে আমরা দেখার ট্রাই করব যে আসলেই তারা যে ওয়েব সিস্টেমটা লঞ্চ করতে চাচ্ছে এবং তারা যেই যেই ফিচার্স গুলা এখানে চাচ্ছে সেই ফিচার্স গুলা আসলেই করা পসিবল কিনা। হ্যাঁ, আদৌ হচ্ছে প্র্যাকটিক্যালি এই প্রজেক্টটা বা এই সিস্টেমটা ডেভেলপ করা পসিবল হবে কিনা, এবং এই সিস্টেমের মাধ্যমে আদৌ হচ্ছে যে কোম্পানি তারা যে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নিতে চাচ্ছে সেই অ্যাডভান্টেজটা তারা নিতে পারবে কিনা, অ্যান্ড এটার কাস্টমার বেসড যদি আমি স্ট্রং করতে চাই অপারেশনালি এটা হচ্ছে ফিজিবল হবে কিনা, সেই জিনিসগুলো আমরা হচ্ছে এখানে একটু অ্যানালাইসিস করে দেখব। এবং আপনারা যদি খেয়াল করে থাকেন এই সেম সিনারির উপরে কিন্তু আমরা বিভিন্ন টাইপের কোশ্চেন কিন্তু এখান থেকে সেম কোশ্চেনের উপরে আপনারা বিভিন্ন টাইপের কোশ্চেন কি বলে সেম সিনারির উপরে বিভিন্ন টাইপের কোশ্চেন কিন্তু প্র্যাকটিস করা যেতে পারে। লাইক এই সেম সিনারির উপরে বেসিস করেই কিন্তু
আপনি এইটা অ্যানালাইসিস করতে পারেন যে আসলে এই সিস্টেমটার ক্ষেত্রে কি ধরনের হচ্ছে আমার ম্যাথোডলজিটা যায়, কোন ম্যাথোডলজি ইজ বেস্ট ফর দিস সিস্টেম। হ্যাঁ, আবার এটা থেকে কিন্তু আপনি এটাও প্র্যাকটিস করতে পারেন যে এই সিস্টেমটার বেসিসে আপনি এটা ডিএফডি ডায়াগ্রামটা আর ডেটা ফ্লো ডায়াগ্রাম কন্টেক্সট লেভেল যেটা, সেটা কিন্তু এটার রেসপেক্টে আপনি ড্র করতে পারেন। এখান থেকে আপনি এন্টিটি গুলা, দেন হচ্ছে আপনার ডেটা ফ্লো গুলা, এগুলাকে কিন্তু আইডেন্টিফাই করতে পারেন। সেম সিনারি, হ্যাঁ, সেম সিনারি দিয়ে কিন্তু অনেকগুলা প্রবলেম প্র্যাকটিস করা যায়। কারণ এখানে আমাদের কাজই কি, একটা নির্দিষ্ট সিস্টেমকে টোটালি অ্যানালাইসিস করে সেটাকে ডিজাইন করা। সো যে কোনো সিস্টেমেরই আপনার সিনারিও দেওয়া থাকতে কেন, ওই সিস্টেমের সিনারির উপরে বেসিস করে কিন্তু আপনি অল কাইন্ড অফ প্রবলেমস এখানে হচ্ছে অ্যানালাইসিস করতে পারেন এবং সেটাকে হচ্ছে সলভ করতে পারেন। এটার উপর দিয়ে আপনি হচ্ছে ডিএফডি, তারপর হচ্ছে আপনার ইয়ার ডায়াগ্রাম, ইউজ কেস ডায়াগ্রাম, সবগুলোই কিন্তু এটার উপরে প্র্যাকটিস করা যায়। আবার সিস্টেমের ম্যাথোডলজি চুজিং, সেটাও কিন্তু এটার উপর দিয়ে প্র্যাকটিস করা যায়। তো এগুলো আপনারা হচ্ছে এখানে হয়তো আমি একটা ফিজিক্যাল স্টাডি রেখেছি, আপনারা ওইগুলো হচ্ছে প্র্যাকটিস করবেন বাসায়। তাহলে এটা আপনাদের কাছে আরো বেশি হচ্ছে ইজিয়ার হবে অ্যানালাইসিস করা, যে কোন একটা সিস্টেমকে কিভাবে আসলে অ্যানালাইসিস করা হয় এবং এটার উপরে বেসিস করে কিভাবে প্ল্যানিংটা আসলে করা হবে, যে আমি টোটাল কিভাবে সিস্টেমটাকে ডেভেলপ করবো। ওকে, সো আমরা হচ্ছে আমাদের কোশ্চেনে ফিরে আসি, যে আমাদের কোশ্চেনে কি চাওয়া হয়েছে। তো আমরা তো হচ্ছে সিনারিটা দেখলাম যে সিনারিতে কি চাওয়া হয়েছে বা চাওয়া হয়নি। তো এখান থেকে হচ্ছে আমরা বেসিক্যালি আমাদের তিনটা ফিজিবিলিটি অ্যানালাইসিস করার ট্রাই করব। তো প্রথম যেটা, সেটা হচ্ছে আমাদের টেকনিক্যাল ফিজিবিলিটি। টেকনিক্যাল ফিজিবিলিটির মধ্যে কি ছিল আমাকে একটু বলেন তো কেউ একজন, কি দেখা হয়ে থাকে একটা সিস্টেমের টেকনিক্যাল ফিজিবিলিটির মধ্যে? হ্যাঁ, এই গুড। সো ফার্স্ট ওয়ান কি, টেকনোলজি স্ট্যাক। হ্যাঁ, আমার টেকনোলজি স্ট্যাক কি কি, মানে এই সিস্টেমের কি কি স্পেসিফিকেশন আছে, এর টুলস এবং টেকনোলজি আমাদের অ্যাভেলেবেল আছে কিনা। আচ্ছা, সো এখানে আমি দেখতেই পাচ্ছি যে আমাদের প্রজেক্টটা কি একটা রেসপন্সিভ ওয়েব অ্যাপ্লিকেশন হবে, যেখানে হচ্ছে এসএমএস গেটওয়ে ইন্টিগ্রেশনটা থাকবে, তারপরে হচ্ছে আপনার একটা ডেটাবেস থাকতে হবে, ডেটাবেসটা অবশ্যই রিয়েল টাইমে হচ্ছে অ্যাভেলেবিলিটি গুলাকে ম্যানেজ করবে। সো এইখানে আমাদের প্রথমেই কিন্তু হচ্ছে বলা হচ্ছে, এই যে প্রথমেই যদি আপনি একটু খেয়াল করে দেখেন, এখানে কিন্তু বলা হচ্ছে as a result of the increased use of information technology such as mobile phone and internet. So এখানে প্রথমে বলা আছে যে শ্রীলঙ্কা যে রয়েছে, শ্রীলঙ্কা কান্ট্রি বা এখানে হচ্ছে এই কান্ট্রিতে হচ্ছে আপনার টেকনোলজিস গুলা হচ্ছে ওয়েল এস্টাবলিশ অ্যান্ড অ্যাক্সেসেবল। ঠিক আছে, সো এখান থেকে আমরা অ্যাজিউম করে নিতে পারি যে আচ্ছা, প্রজেক্টের যে রিকোয়ারমেন্ট রয়েছে যে এটা একটা ওয়েব অ্যাপ্লিকেশন হবে, এখানে এসএমএস গেটওয়ে ইন্টিগ্রেশন থাকবে, দেন হচ্ছে রিয়েল টাইম ডেটা আপনার ম্যানেজ হবে। সো যেহেতু তারা হচ্ছে অনেক বেশি ইনফরমেশন টেকনোলজি বেসড এবং ওয়েল এস্টাবলিশ, সো অবভিয়াসলি দিস টেকনোলজিস আর অ্যাভেলেবল হিয়ার। ঠিক আছে, সো প্রথম যেটা আমার গেল সেটা হচ্ছে কি, টেকনোলজি স্ট্যাক অ্যান্ড দিস ইজ অ্যাভেলেবল অ্যান্ড উই ক্যান সে ওকে, টেকনোলজি টুলস হচ্ছে এই দিক থেকে এটা হচ্ছে ফিজিবল। তারপরে টেকনিক্যাল ফিজিবিলিটির মধ্যে আরেকটা জিনিস আমরা দেখেছিলাম যে টেকনিক্যাল এক্সপার্টাইজ আছে কিনা। যেহেতু হচ্ছে এখানে তারা টেকনোলজি বেসড একটা কান্ট্রি, তো সেখানে এখানে অবশ্যই এটা অ্যাজিউম করে নেওয়া যায় যে এখানে হচ্ছে তাদের এক্সপার্টাইজটাও অ্যাভেলেবেল আছে। সো এখান থেকেও আমরা এটা অ্যাসিওর করে নিলাম। তারপরে আপনারা হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে আপনাদের আমি দেখিয়েছিলাম টেকনিক্যাল ফিজিবিলিটিতে, যে আমার টেকনিক্যাল ফিজিবিলিটিতে এটা অবশ্যই খেয়াল করতে হবে যে এখানে আমার এই কারেন্ট সিস্টেম বা যেই সিস্টেমটা আমি ডেভেলপ করতে চাচ্ছি, এই সিস্টেমে এমন কিছু আছে কিনা যেটা পরবর্তীতে আপগ্রেড করা লাগতে পারে, অ্যান্ড ওই আপগ্রেডেশনটা পসিবল হবে কিনা। হ্যাঁ, তো এখানে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন,
এখানে ম্যানুয়াল কোন জিনিসটা আছে বলেন তো, যে জিনিসটা আসলে এখন পর্যন্ত অটোমেট করা হয়নি বা অটোমেট করা হবে না এই সিস্টেমের ফিচার্স এর রেসপেক্টে। আমি কিন্তু বলেছিও। ম্যানুয়াল কি আছে বলেন তো, একটু খেয়াল করে দেখেন, ম্যানুয়াল লেখাও আছে। হ্যাঁ, লোকেশন। হ্যাঁ, এখানে আমাদের কিন্তু কোনো জিপিএস অটোমেশন করা হয়নি, মানে ম্যাপটা কিন্তু ইন্টিগ্রেট করা হয়নি এখানে। এখানে হচ্ছে তারা কিন্তু লোকেশনটা ম্যানুয়ালি দিচ্ছে, অ্যান্ড আবার ড্রাইভার প্লাস হচ্ছে যেই হচ্ছে আমার কাস্টমার রয়েছে তারা কিন্তু দুইজনই লোকেশনটাকে ম্যানুয়ালি দিচ্ছে। সো এই জিনিসটা কিন্তু পরবর্তীতে ইন ফিউচার অটোমেট করার দরকার পড়তে পারে। ঠিক আছে, সো এইটা আসলে করা যাবে কিনা। হ্যাঁ, সো এটা যদি করা যায়, ওকে, এই ক্রাইটেরিয়াটা যদি স্যাটিসফাই করে, ওকে, দিস সিস্টেম ইজ টেকনিক্যালি ফিজিবল, এই ক্রাইটেরিয়াটা আমাদের অবশ্যই দেখতে হবে। অ্যান্ড এছাড়াও হচ্ছে আমার সিকিউরিটি, এই জিনিসটা দেখতে হবে, যেহেতু এখানে হচ্ছে আমার অনেক ইউজার রয়েছে। সো এক এক ইউজার এর যে কি বলে যে তাদের যে আপনার সিকিউরিটিটা, এটা অবশ্যই হ্যান্ডেল করতে হবে। তাদের কন্ট্যাক্ট ইনফো, দেন হচ্ছে এসএসএল এনক্রিপশন বা সিকিউর অথেন্টিকেশন, এই প্রোটোকল গুলো এখানে থাকতে হবে। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা টেকনিক্যাল ফিজিবিলিটিতে দেখবো। ঠিক আছে, সো টেকনিক্যাল ফিজিবিলিটি আমরা কি দেখলাম, যে আমাদের এই সিস্টেমটা এক্সিস্টিং এবং প্রুভেন টেকনোলজি ইউজ করে ডেভেলপ করা পসিবল কিনা, এখানে আমাদের কোনো ল্যাক অফ এক্সপার্টাইজ আছে কিনা, এবং এই সিস্টেমটাকে ফিউচারে মেনটেন করা পসিবল কিনা বা স্কেলড করা পসিবল কিনা। ঠিক আছে, যে এটা যদি আমি চাই যে অটোমেট করতে, কোনো কিছু বাড়াতে বা হচ্ছে আহ ম্যাস পিপলের মধ্যে হচ্ছে এটাকে আমার ইন্টিগ্রেট, তাদেরকে এটা ইউজ করতে দিতে, সেটা আসলে পসিবল কিনা, এটা এখানে কোনো টেকনিক্যাল রিস্ক আছে কিনা, সেই জিনিসটা হচ্ছে আমরা টেকনিক্যাল ফিজিবিলিটিতে দেখবো। ওকে, টেকনিক্যাল ফিজিবিলিটি আমাদের হয়ে গেল, এই ক্রাইটেরিয়াটা আমরা অ্যানালাইসিস করে ফেললাম। এরপরে সেকেন্ড ওয়ান হচ্ছে আমাদের ইকোনমিক ফিজিবিলিটিটা আমরা আসলে দেখে থাকি। সো এক্ষেত্রে আপনাদের আমাদের দেখতে হবে যে কস্ট, ইনিশিয়াল কস্ট। ইকোনমিক ফিজিবিলিটিটা আসলে ওইভাবে আমরা টোটালটা অ্যানালাইসিস করতে পারবো না, কারণ হচ্ছে এখানে আমাদের কস্ট, প্রত্যেকটা ট্যাঞ্জিবল কস্ট, ইনট্যাঞ্জিবল কস্ট, দেন হচ্ছে ক্যাশ ফ্লো অ্যানালাইসিস, এগুলো সবকিছুই করতে হবে। সো টোটালটা তো আসলে করা পসিবল না, কিন্তু আমরা ক্রাইটেরিয়া গুলো এখানে বলে দিব যে আসলে কি কি ক্রাইটেরিয়া এখানে আমাদের ইনক্লুড করার দরকার পড়বে। ঠিক আছে, সো এক্ষেত্রে আমাদের হচ্ছে আমি বলেছিলাম যে ইকোনমিক ফিজিবিলিটির মধ্যে আমরা কি দেখে থাকি, ইনিশিয়াল যে কস্টটা, ইনিশিয়াল কস্ট, ডেভেলপ অপারেশনাল কস্ট, এন্ড হচ্ছে এই কস্টটা আসলে অ্যাভেলেবেল আছে কিনা, এবং এই কস্টের উপরে বেসিস করে যেই সিস্টেমটা আমি বানাবো সেখান থেকে আমি কোনো রিটার্ন অন আরওআই বা রিটার্ন অন ইনভেস্টমেন্টটা পাবো কিনা, কোনো রিটার্ন আসবে কিনা। সো আমরা প্রথমেই এখানে দেখতেছি যে আমাদের এখানে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট লাগবে সফটওয়্যারটা ডেভেলপ করার জন্য, সার্ভার হোস্টিং করতে হবে, আমাদের এসএমএস এপিআই সাবস্ক্রিপশন কিনতে হবে। সো কি 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 জিনিসের জন্য কস্ট লাগবে সেটা একটু আমরা এখান থেকে বের করার ট্রাই করবো। ঠিক আছে, যেহেতু আমাদের ডেভেলপ করার একটা ডেভেলপমেন্ট কস্ট আছে, আমাদের সার্ভার এখানে হোস্টিং করতে হবে সেটার একটা কস্ট আছে, এবং এখানে এসএমএস এপিআই টা কিনতে হবে যে কোনো একটা অপারেটর থেকে। সো সেই এপিআই এর একটা কস্ট রয়েছে, সাবস্ক্রিপশন। সো দিজ আর দ্য কস্ট। অ্যান্ড এখান থেকে আমরা বেনিফিট আসলে কি পাবো, বেনিফিট আমরা এখানে প্রথমেই উপরে বেনিফিট বোঝানো হয়েছে। বেনিফিটটা উপরে যদি আমি আপনাদেরকে একটু বলি, বেনিফিটটা বেসিক্যালি হচ্ছে দুই টাইপের হয়ে থাকে, ইনট্যাঞ্জিবল আর হচ্ছে ট্যাঞ্জিবল বেনিফিট। ট্যাঞ্জিবল বেনিফিটটা হচ্ছে সেই সকল বেনিফিট যেটা হচ্ছে আমরা বেসিক্যালি মেজার করতে পারি। হ্যাঁ, যেমন হচ্ছে আমার ইফিসিয়েন্সি বাড়তেছে আমার সিস্টেমের, দেন হচ্ছে আমার আগের ইয়ার, আগের মান্থের থেকে এই মান্থ আরো প্রফিট আসছে। এটাকে বলা হয় ট্যানজিবল, যেটা আমরা মেজার করতে পারি আমাদের মনিটারিয়াল ভ্যালুতে। হ্যাঁ, আর ইনট্যাঞ্জিবল কোনটা, ইনট্যাঞ্জিবল হচ্ছে আপনার যেই সকল বেনিফিটকে আমরা মনিটারিয়াল ভ্যালুতে কখনোই কনভার্ট করতে, মানে কনভার্ট করতে পারা যায় না এরকম না, বাট ডিফিকাল্ট, ডিফিকাল্ট টু মেজার অ্যাকচুয়ালি অ্যাকুরেটলি। বাট আমরা মানে দেখে বুঝতে পারি যে আছে এখানে হচ্ছে আমরা বেনিফিট পাচ্ছি, এখান থেকে বেনিফিট আসতেছে, উই ক্যান ফিল ইট। বাট এখান থেকে এটাকে টোটালি একদম মনিটারিয়াল ভ্যালুতে কনভার্ট করা পসিবল না, যে না আমি যদি ট্যাঞ্জিবলের ক্ষেত্রে যেটা আমি বললাম যে আমি রেভিনিউ ইনকাম করেছি, আমি আগের মাসে আমার হচ্ছে প্রফিট হয়েছে
10 lakhs, এই মাসে আমার প্রফিট হয়েছে 12 lakhs, তো 2 লাখ বেশি হয়েছে। এটা কিন্তু মানিটারিলি একদম কনভার্ট করা পসিবল, বাট ইনট্যাঞ্জিবল যেটা থাকে ওই ইনট্যাঞ্জিবল আমরা একদম মানিটারি ভ্যালুতে কনভার্ট করতে পারি না। সো কস্টটা আমরা দেখে ফেললাম, বেনিফিটটা আমরা দেখবো কি যে আমাদের এখান থেকে আমরা কিভাবে রিটার্ন অন ইনভেস্টমেন্ট পাবো। তো এখানে অবশ্যই ট্যাঞ্জিবল বেনিফিটের মধ্যে কি হবে, আমাদের ইরোটা কমবে, দেন হচ্ছে আমাদের বুকিংটা হচ্ছে ফাস্টার হবে, এন্ড সেখান থেকে আমরা হচ্ছে কি রকম রেভিনিউ আসতেছে সেটা আমরা হচ্ছে এখান থেকে মেজার করতে পারবো। আর ইনট্যাঞ্জিবল এর মধ্যে, বেনিফিটের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি যে এরা কি করবে, এদের ব্র্যান্ড ইমেজটা আরো বাড়বে, যেহেতু এদের কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা, এরা প্রথমেই কিন্তু ওই যে উপরে বলা আছে যে এরা এদের কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা হেল্প করবে। সো এদের কম্পিটিটিভ মার্কেট, এটার ডিমান্ডটা বাড়বে। সো ডিমান্ড বাড়লে অবশ্যই হচ্ছে ট্রেডিশনাল যে মেথড রয়েছে তার থেকে এদের কম্পিটিটিভনেসটা বাড়বে এবং তাদের ডিমান্ডটা বাড়বে এবং অবশ্যই ব্র্যান্ড ভ্যালুটা বাড়বে। তো ব্র্যান্ড ভ্যালু বাড়াটা বা তাদের রিচ হওয়াটা, এটাকে আমরা আসলে মানিটারি ভ্যালুতে কনভার্ট করতে পারি না, বাট দিস ইজ ওয়ান কাইন্ড অফ অ্যাডভান্টেজ বা বেনিফিট যেটা তারা পাবে। তো এইভাবে হচ্ছে তারা তাদের ইকোনমিক ফিজিবিলিটিটা ইনশিওর করবে। হ্যাঁ, এরপরে হচ্ছে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে অপারেশনাল ফিজিবিলিটি। অপারেশনাল ফিজিবিলিটি বলতে আমরা বলেছিলাম যে ইউজার অ্যাডাপশন, ইউজার এটাকে অ্যাডাপ্ট করতে পারবে কিনা, তারপর হচ্ছে স্টাফের উপরে কোনো ইম্প্যাক্ট পড়বে কিনা, এখানে হচ্ছে আমার কি বলে যে কোনো ধরনের ইউজার ট্রেনিং আমাকে প্রোভাইড করতে হবে কিনা, এই জিনিসগুলো আমাদেরকে ক্রাইটেরিয়া গুলো একটু অ্যানালাইসিস করে দেখতে হবে। সো ফার্স্ট ওয়ান কি, ইউজার অ্যাডাপশন। এখানে আমরা দেখতেই পাচ্ছি যে কাস্টমার্স আর ইনক্রিজিংলি টেক স্যাভি, তারা হচ্ছে কি বলে যে তারা হচ্ছে টেকনোলজিতে অনেকটা এগিয়ে, তারা অনেক বেশি ইউজ করতেছে টেকনোলজি। সো ইউ ক্যান সে যে এখানে হচ্ছে আমার কাস্টমাররা হচ্ছে আমার এটাকে ইউজ করবে। ঠিক আছে, সো এটা ইনশিওর করতেছে যে ওকে আমার হচ্ছে যে নিউ টেকনোলজিতে তারা অ্যাডাপ্ট করতে পারবে বা কনভার্ট হতে পারবে। এবং এখানে দেখেন একটু ম্যানুয়াল জিনিসপত্র আছে, ম্যানুয়াল, যদিও কাস্টমারের জন্য এটা ওয়েব, বাট এই যে এখানে অপারেটরদের জন্য এই জিনিসটা ম্যানুয়াল রয়েছে। সো এই ম্যানুয়ালের জন্য তাদেরকে হয়তো একটা ট্রেনিং প্রোভাইড করা লাগতে পারে, যে তারা কিভাবে হচ্ছে ফিজিক্যাল লস গুলোকে ডিজিটাল ইন্টারফেসে ম্যানেজ করবে। তো এখানে হচ্ছে তাদের উপর একটা ইম্প্যাক্ট পড়বে, সেখানে হচ্ছে অবশ্যই তাদেরকে এখানে একটা ট্রেনিং প্রোভাইড করা লাগতে পারে। ঠিক আছে, সো এরপরে তো আমরা, এটা তো অবশ্যই ইউজার ফ্রেন্ডলি হচ্ছে, যেহেতু এটা হচ্ছে আমার অপারেশনাল বটলনেক গুলাকে হচ্ছে আমার প্রিভেন্ট করে দিচ্ছে। সো দিজ আর দ্য থিংস যেটা আমরা হচ্ছে বেসিক্যালি অপারেশনাল ফিজিবিলিটিতে দেখে থাকি। সো এই ক্রাইটেরিয়া গুলো আমরা হচ্ছে একটা সিস্টেমের ফিজিবিলিটি অ্যানালাইসিস গুলোতে দেখলাম। হ্যাঁ, সেম জিনিসটাই আপনাকে যদি অন্য একটা সিনারিও দেওয়া হয়, আপনাকে কিন্তু সেম জিনিসগুলোই দেখতে হবে। আপনি টেকনিক্যালি ওই জিনিসগুলো দেখবেন 2-3টা পয়েন্ট, আবার আপনার ইকোনমিকেও ওরকম 2টা পয়েন্ট, যে কস্ট এবং বেনিফিট দুটা দেখবেন। সেম ভাবে অপারেশনালও আপনাকে দেখতে হবে যে ইউজার অ্যাডাপ্ট করতে পারবে কিনা, তাদের উপরে কোনো ইম্প্যাক্ট পড়বে কিনা, কোনো ট্রেনিং নিডেড কিনা, এটা ইউজার ফ্রেন্ডলি হবে কিনা। ঠিক আছে, যেহেতু দেখেন এটা কিন্তু ইউজার ফ্রেন্ডলি হয়ে যাচ্ছে, এখানে ড্রাইভাররা কনস্ট্যান্টলি তাদের আপডেট করতেছে লোকেশনসটা, সো অবশ্যই এখানে হচ্ছে কোনো ধরনের অপারেশনাল বটলনেকস ওইভাবে আসতেছে না, আমরা ধরেই নিচ্ছি। সো এই বেনিফিট গুলো, সরি, এই ফিজিবিলিটি গুলো হচ্ছে আমরা অ্যানালাইসিস করলাম, এন্ড এই ক্রাইটেরিয়া আমরা অ্যানালাইসিস করে দেখবো যে আসলে এখানে হচ্ছে আমাদের ফিজিবিলিটি কিরকম আসে। ঠিক আছে, তো এক্ষেত্রে ম্যাম কথা বাইজে আসে। নেটে মনে হয় একটু প্রবলেম করতেছে আমার। এতক্ষণ যে বলেছি এটা কি শোনা গেছে? জি ম্যাম, এতক্ষণ শোনা গেছে। আচ্ছা, ওই যে মাঝে মাঝে একটু ডিস্টার্ব করে আর কি। এমনিতে তো নেটটা একটু স্লো করে দিছে, ফোনের নেট ওইভাবে হচ্ছে কাজ করতেছে না ভালোভাবে। So একটু যদি সমস্যা হয় একটু বলবেন, হ্যাঁ। এটা এখন তো শোনা যাচ্ছে, তাই না? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। সো আমরা কি বুঝতে পারছি যে আমাদের কোনো একটা যদি সিনারিও দেওয়া থাকে বা যদি ফিজিবিলিটি অ্যানালাইসিস করতে বলা হয়, তাহলে আমরা সেটাকে কিভাবে করতে পারি, বুঝতে পারছি? পারছি কি পারি নাই?
আচ্ছা, ঠিক আছে। অপারেশনাল ফিজিবিলিটিতে হচ্ছে আমরা প্রথম যেটা দেখে থাকি সেটা হচ্ছে আপনার ইউজার অ্যাডাপশন। হ্যাঁ, ইউজাররা আমার এই তারা কি একটা ট্রেডিশনাল মেথড ইউজ করতেছে এতদিন, ফর এক্সাম্পল। সো তারা এই ট্রেডিশনাল মেথড থেকে বেরিয়ে এসে তারা এই নতুন টেকনোলজিটাকে অ্যাডাপ্ট করতে পারবে কিনা, অ্যাডাপ্ট টু চেঞ্জেস। মনে করেন তারা ম্যানুয়াল সিস্টেমে আছে, এখন তারা অটোমেট সিস্টেমে যাচ্ছে। তো তারা এই অটোমেট সিস্টেমটা নিতে পারবে কিনা, আমার কাস্টমারদের কাছে এটা কতটা রিচেবল হবে, হ্যাঁ, তারা এটাকে ইউজ করবে কিনা, এটা হচ্ছে ইউজার প্রথম আমরা অপারেশনাল ফিজিবিলিটি দেখে থাকি। অপারেশনাল মানে কি, যে এটা অপারেট হবে কিনা ইউজার দ্বারা, ঠিক আছে। তো প্রথমটাই আমরা দেখতে পাচ্ছি, যেখানে প্রথমে কিন্তু বলা হচ্ছে যেখানে অনেক বেশি ইনফরমেশন টেকনোলজির ইনক্রিজ হচ্ছে, এবং এখানে যে ইউজার রয়েছে তারা ইন্টারনেট এবং এসএমএস মোবাইল ফোন এটাকে খুবই ইউজ করতেছে, ঠিক আছে। তো এখানে বোঝাই যাচ্ছে যে কাস্টমাররা অনেক বেশি টেক সাবি বা তারা হচ্ছে টেকনোলজির সাথে অনেক বেশি পরিচিত, তাদের হচ্ছে এখানে অনীহা নাই কোনো। থাকে না যে অনেকে হচ্ছে ম্যানুয়ালটাই পছন্দ করে, টেকনোলজি বা হচ্ছে এই জিনিসগুলো তাদের কাছে ভালো লাগে না, তারা হচ্ছে ওই এক্সিস্টিং বেটার মনে করে। বাট এইখানে কিন্তু সিচুয়েশন আমরা দেখতেই পাচ্ছি যে এখানে হচ্ছে কাস্টমাররা অনেক বেশি ইনক্রিজ ওয়েতে তারা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি ইউজ করতেছে। সো আমরা এখানে এটা বুঝতেই পারতেছি যে তারা হচ্ছে সিস্টেমটাকে ভালোভাবেই নিবে, ঠিক আছে। উই ক্যান অ্যাজিউম ফ্রম দ্য সিনারিও, এখানে তো আমাদের অনেক বেশি কিছু ইনফরমেশন দেওয়া নেই, বাট সিনারিওতে যতটুকু বলা আছে এখান থেকে আমরা এটা অ্যাজিউম করে নিতে পারতেছি যে আহ তারা তাদের কাছে এই নতুন টেকনোলজিটা অনেক বেশি অ্যাট্রাক্টিং হবে। আম, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যারা ইয়ঙ্গার আছে তাদের জন্য এটা আরো বেশি হচ্ছে পপুলার হবে। তারপর সেকেন্ড ওয়ান হচ্ছে ইউজার ট্রেনিং প্রোভাইড করতে হবে না, অর্থাৎ এখানে কোনো ধরনের যেই পিপল রয়েছে যারা সিস্টেমটাকে ইউজ করবে, বলা যেতে পারে অ্যাডমিন প্যানেল বা হচ্ছে সাপোর্টিং যে একটা রয়েছে, আবার যে কাস্টমার রয়েছে তাদেরকে কোনো ধরনের ট্রেনিং প্রোভাইড করতে হবে কিনা। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যাম ম্যানুয়াল। হ্যাঁ। ম্যাম ওই যে দিহান নামের একটা ছেলে অ্যাড হতে চাচ্ছে, ওকে মেবি পারমিশন না দেওয়ার কারণে অ্যাড হতে পারতেছি না। আচ্ছা, 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 আচ্ছা। জাকারি, আপনাদের নেক্সট ক্লাস কয়টায়? নেক্সট ক্লাস বলতে ম্যাম আজকে তো কোনো ক্লাস নাই, এটাই একটাই। একটাই ক্লাস? আপনাদের আরো একটা ক্লাস আছে না আজকে? না, ওটা অনলাইনে হবে না ম্যাম। ও আচ্ছা। না, আমি হচ্ছে আপনাদের ক্লাস টাইম যদি আবার পার হয়ে যায় কিনা তার জন্য জিজ্ঞেস করলাম যে কখন, যেহেতু আমি হচ্ছে আগেই নিয়ে নিচ্ছি যে ক্লাসটা, বুঝছেন না ম্যাম, এখানে। সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ ম্যাম, এই ছেলেটা এই যে সাদনান আহমেদ দিহান। আচ্ছা, গুনোকে আবার একটু রিকোয়েস্ট দিতে বলেন, এত দেরিতে জয়েন করলে হবে? না ম্যাম, ও অনেকক্ষণ ধরে ট্রাই করতেছে কিন্তু হচ্ছে না, আমাকে একটু আগে মেসেজ দিছে আর কি। ও আচ্ছা, আচ্ছা। আমার কাছে তো কোনো নোটিফিকেশন আসলো না। আচ্ছা, একটু আবার জয়েন দিতে পারেন, আমি জয়েন করে দিচ্ছি। ঠিক আছে ম্যাম, বলতেছি। আচ্ছা, তারপরে যেটা বলতেছিলাম যে হচ্ছে আপনার ট্রেনিং প্রোভাইড করতে হবে না, হবে কিনা আর কি। তো আমরা এখানে সিনারিও থেকে দেখতেই পাচ্ছি যে এখানে হচ্ছে ম্যানুয়াল একটা জিনিস রয়েছে, যে এখানে হচ্ছে আমাদের যে ফোন অপারেটররা রয়েছে তারা বেসিক্যালি হচ্ছে আপনার ফিজিক্যাল লগ গুলাকে ডিজিটাল ইন্টারফেসে শিফট করতেছে, প্লাস হচ্ছে এখানে আমার এই যে লোকেশন ডেটাটাকে ইনপুট করতে হচ্ছে ম্যানুয়ালি, যেটা ড্রাইভার এবং হচ্ছে আমার কাস্টমারের। সেক্ষেত্রে অবশ্যই তাদেরকে একটা ট্রেনিং প্রোভাইড করা লাগতে পারে, হ্যাঁ। তো সেই জিনিসটা হচ্ছে আমরা এখানে ইনশিওর করব যে এখানে কি এই ক্রাইটেরিয়াটা লাগবে কিনা। তারপর হচ্ছে ড্রাইভারের এখানে কোনো ধরনের ড্রাইভারের হচ্ছে আপনার এঙ্গেজমেন্টটা কিরকম হবে, অর্থাৎ ড্রাইভার এবং কাস্টমারের কাছে বোথের কাছে এটা ইউজার ফ্রেন্ডলি কিনা। সেক্ষেত্রে ড্রাইভাররা এখানে কনসিস্টেন্টলি হচ্ছে আপডেট করতে পারতেছে তাদের লোকেশনটা। সো এবং যে আমার কাস্টমার রয়েছে তারাও হচ্ছে তাদের যেই ফ্যাসিলিটিস গুলা তারা সেটা পাচ্ছে এবং তাদের লোকেশনটা তারা আপডেট করতে পারতেছে। সো উই ক্যান সে যেটা হচ্ছে আমার ফ্রেন্ডলি ইন্টারফেস প্রোভাইড করতেছে, যাতে করে তারা হচ্ছে বা একটা ফ্রেন্ডলি ইন্টারফেস প্রোভাইড করতে হবে, সরি করতেছে না, করতে হবে, যেটা হচ্ছে আমার এই অপারেশনাল বটলনেকস গুলোকে আমার
সলভ করতে পারে। হ্যাঁ, যেহেতু এখানে একটা ম্যানুয়াল জিনিসপত্র রয়ে গেছে, সবটা একদম অটোমেট হয়ে যায়নি, তাদেরকে তাদের লোকেশনটাকে আপডেট করতে হবে। সেই লোকেশনটা আপডেট করতে যদি তারা হ্যাসেল মানে ফেস করে, তাহলে কিন্তু এটা অপারেশনালি ফিজিবল হবে না। সো এই জিনিসটাই তাদেরকে অনেক বেশি ফোকাস দিতে হবে, যে এটা যেন এই যে ড্রাইভার রয়েছে তারা যেন এই জিনিসগুলোকে খুব স্মুথলি আপডেট করতে পারে, যেগুলো ম্যানুয়াল জিনিসপত্র রয়েছে। তো এই দিকটায় তাদেরকে অবশ্যই একটা ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস দিতে হবে, যেটা তাদেরকে আহ কি বলে, যে সিস্টেমটাকে ইউজ করতে অনেক বেশি হচ্ছে হেল্প করবে, এবং স্মুথলি তারা হচ্ছে সিস্টেমটাকে ইউজ করতে পারবে। এখানে তাদেরকে কোনো কিছু লার্ন করতে হবে, মানে কি বলে, মুখস্থ জিনিসপত্র রাখতে হবে না, সিস্টেমটা দেখেই সে বুঝতে পারবে যে আচ্ছা এখান থেকে এখানে যেতে হয়। যেটা আমি বলেছিলাম যে একটা ইউজার ফ্রেন্ডলি সফটওয়্যার কিরকম হয়, একটা ইউজার ফ্রেন্ডলি সফটওয়্যার এরকম হয় যে সফটওয়্যারটা ঢুকলেই আপনি বুঝতে পারেন যে আসলে এই জায়গাটায় গেলে আমি এই জিনিসটা খুঁজে পাবো। হ্যাঁ, আমি সেটিংসে গেলেই এই জিনিসটা পাবো, বা আমি হচ্ছে এই এই ম্যাম, মেনুতে গেলেই এই জিনিসটা পাবো। হ্যাঁ। আমি ওই যে স্ক্রিন শেয়ারটা ইয়েতে দেওয়া নাই। হ্যাঁ, উনি কি জয়েন করেছে? হ্যাঁ ম্যাম, ও জয়েন হয়েছে। আচ্ছা, ঠিক আছে। সো সেটা হচ্ছে আমরা বেসিক্যালি এখানে ইনশিওর আমাদের করতে হবে। So, এখান থেকে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে এখানে আমাদের যদি টেকনিক্যাল ফিজিবিলিটির ইম্পর্টেন্সটা দেখি, দ্যাট ইজ হাই। আমাদের ইকোনমিক ফিজিবিলিটিটা ইটস মিডিয়াম, এখানে হচ্ছে এটা করা যাবে। এটা অবশ্যই হচ্ছে আমার রিটার্ন দিবে, বোঝাই যাচ্ছে। আর অপারেশনাল ফিজিবিলিটি ইটস ভেরি হাই, হ্যাঁ খুবই হাই, কারণ এখানে হচ্ছে ম্যানুয়াল লোকেশন আপডেটের একটা কাম্বারসাম যেহেতু রয়েছে, সো সিস্টেমের ডেটা ইন্টিগ্রিটি কিন্তু ফেইল হইতেও পারে, হইলেও। হ্যাঁ, কারণ এখানে ম্যানুয়ালি আপডেট হচ্ছে লোকেশন, কেউ ভুলভাল জিনিসপত্র কিন্তু আপডেট করতে পারে। সো এটাকে অনেক বেশি মেক শিওর করতে হবে যে এখানে ইকোনমিক ফিজিবিলিটিটা কিন্তু এটার ইম্পর্টেন্স লেভেলটা অনেক বেশি হাই হয়ে আছে। So, এই জিনিসটা আসলে অপারেশনাল ফিজিবিলিটি দিয়ে বোঝানো হয়েছে, যে অপারেশনাল ফিজিবিলিটি মিনস যে ইউজারের অ্যাডাপশন, ইউজারের ট্রেনিং অ্যান্ড ইউজারের হচ্ছে ইন্টারফেসটাকে সে কতটা বেটার ওয়েতে ইউজ করতে পারতেছে বা করতে পারবে কিনা, হ্যাঁ করার প্রয়োজনীয়তা আছে কিনা, সেটা হচ্ছে আমরা এই অপারেশনাল ফিজিবিলিটিতে দেখে থাকি। সো এখানে বেসিক্যালি আপনারা ক্রাইটেরিয়া গুলো হচ্ছে নিয়ে আসবেন। আপনি তো আর বলতে পারতেছেন না যে এটা একদমই ফিজিবল হয়েই যাবে, বাট আপনি হচ্ছে জানেন যে কোন ক্রাইটেরিয়া গুলাকে আমাকে এখানে নিয়ে আসতে হবে এই সিনের উপর বেসিস করে, যে টেকনিক্যাল আমাকে দেখতেই হবে যে টুলস অ্যাভেলেবেল আছে কিনা, এটা আমাকে দেখতে হবে। দেন হচ্ছে আমাকে টেকনিক্যাল এক্সপার্টিস অ্যাভেলেবেল আছে কিনা এটা দেখতে হবে। আমার নিউ টেকনোলজিতে কোনটা অ্যাডাপ্ট করতে হবে সেটা আসলে পসিবল কিনা, সিস্টেমটাকে সিকিউরিটি প্রোভাইড করতে হবে কিনা, এই জিনিসগুলো আপনি হচ্ছে টেকনিক্যালি দেখবেন। ইকোনমিক্যালি আপনি কস্ট এবং বেনিফিট, কোন কোন কস্ট হতে পারে, কি কি বেনিফিট হতে পারে, এই জিনিসগুলো আমাকে ক্রাইটেরিয়া অ্যানালাইসিস করে দেখতে হবে। অপারেশনাল ফিজিবিলিটিতে আমাকে ইউজার অ্যাডাপশন দেখতে হবে, আমাকে ইউজার এটাকে কতটা বেটার ওয়েতে নিবে সেই জিনিসটা দেখতে হবে। আমাকে হচ্ছে এখানে তাদের কোনো ধরনের ম্যানুয়াল জিনিসপত্র আছে কিনা, কোনো ধরনের হচ্ছে কমপ্লেক্স কিছু আছে কিনা, যেটার জন্য তাদেরকে আমাকে আরো বেটার ওয়েতে ট্রেনিং প্রোভাইড করা লাগতে পারে, সেই জিনিসটা আমাদের দেখতে হবে। হ্যাঁ, এই জিনিসগুলা হচ্ছে আমরা এই তিনটা ফিজিবিলিটি অ্যানালাইসিস এর মধ্যে, ক্রাইটেরিয়ার মধ্যে হচ্ছে আমরা অ্যানালাইসিস করে দেখবো। ঠিক আছে, তো আপনারা তো এখানে অ্যানালাইসিস করে একদম ফিজিবল নাকি ফিজিবল না এই জিনিসটা আপনি অবশ্যই কনক্লুড করতে পারবেন না, কারণ আপনাকে তো এত বেশি ইনফরমেশন দেওয়া নাই। বাট আপনি ক্রাইটেরিয়া গুলো অবশ্যই বলে দিতে পারবেন যে আচ্ছা এই ক্রাইটেরিয়া গুলো অ্যানালাইসিস করলে আমরা বুঝতে পারবো, ওকে যদি এই জিনিসগুলো ওকে থাকে দ্যাট ইজ দি সিস্টেম ইজ ফিজিবল, এটাকে আমরা প্র্যাকটিক্যালি করা পসিবল। আর যদি না হয়ে থাকে দ্যাট মিনস এটা হচ্ছে প্র্যাকটিক্যালি করা পসিবল না। আর যদি মনে হয় যে না এখানে কিছু মডিফিকেশন লাগবে, তাহলে হচ্ছে মডিফিকেশন দিয়ে ইট ইজ অ্যাকসেপ্টেড উইথ মডিফিকেশন, তিনটা আউটপুট আসলে আসে। ঠিক আছে, সো এখানে কিন্তু এইটাই আপনাদের বলছে যে ফিজিবিলিটি ক্রাইটেরিয়া গুলাকে ইনভেস্টিগেট করতে, হ্যাঁ প্রপোজ সিস্টেমে। সো ক্রাইটেরিয়া গুলাকে আপনারা নিয়ে আসবেন, এবং এটা কিন্তু জেনারেল না, আপনি জেনারেল পড়ে গেছে টেকনিক্যাল ফিজিবিলিটি এই আছে, আপনাকে সিনিয়র রেসপেক্টে নিয়ে আসতে হবে যে এই এই জিনিসটা আমি এখানে দেখবো, এই নিড আছে এই সিস্টেমের। আপনি জেনারেল লিখে দিলে কিন্তু আপনি জেনারেল জিনিসটা হয়ে গেল, আপনি কিন্তু তখন আর অ্যাপ্লাই করতেছেন না সিস্টেমটার উপরে। বুঝতে পারছি? কমন জিনিসে আপনাকে জাস্ট একটু খুঁজে বের করতে হবে, এই আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে বেসিক্যালি হচ্ছে সেকেন্ড যে প্রবলেমটা আছে এখানে হচ্ছে আপনাদের হচ্ছে একটা
প্রবলেম ডেফিনেশন মেক করার কথা বলা হচ্ছে, একটা হচ্ছে সিস্টেমের উপরে বেসিস করে। হ্যাঁ, এখানে একটা সিনারিও দেওয়া আছে, এই সিনারির উপরে বেসিস করে হচ্ছে একটা প্রবলেম ডেফিনেশন মেক করতে বলা হচ্ছে। তো এইটা কিন্তু আমি দেখিয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা, যে আমরা হচ্ছে ওই যে ক্যাথরিন রয়েছিল, ওইখানে হচ্ছে আমরা বেসিক্যালি দেখেছিলাম যে হচ্ছে কিভাবে একটা প্রবলেম ডেফিনেশন মেক করতে হয়, একটা প্রবলেম ডেফিনেশনের মধ্যে কি কি থাকে। হ্যাঁ, তো আপনারা হচ্ছে এখানে বেসিক্যালি ওই জিনিসগুলাই হচ্ছে নিয়ে আসবেন এই সিনের উপরে বেসিস করে। আমি একটু আপনাদেরকে বের করে দেখাই, এখানে তো ছিল। এই যে দেখেন, এই যে একটা প্রবলেম ডেফিনেশনের মধ্যে কি কি থাকে আমি ক্লাসে আলোচনা করেছিলাম এবং আপনাদেরকে ওই যে বইয়ের মাধ্যমে দেখিয়েছিলাম যে কিরকম হয়ে থাকে। তো এখানে একটা প্রবলেম ডেফিনেশনের মধ্যে কি কি থাকবে, প্রবলেম স্টেটমেন্ট থাকবে। হ্যাঁ, এখানে আমরা ওভারঅল সিনারিওটা তুলে ধরবো, দেন হচ্ছে ইস্যুস গুলো আমরা লিখবো। এখানে ইস্যুস গুলাকে হচ্ছে আমরা ইন্ডিপেন্ডেন্ট যে ইস্যু গুলো থাকে, যে রিজন গুলোর কারণে হচ্ছে আমার প্রবলেম গুলো অ্যারাইজ করে, সেই ইস্যু গুলো তুলে ধরবো। এবং ওই ইস্যু গুলোকে সলভ করার জন্য যেই গোলস গুলো আমাদের মিট করতে হবে, সেই গোলস গুলোকে আমরা তুলে ধরবো। দ্যাট ইজ যেগুলো আমরা বেসিক্যালি অবজেক্টিভস এর মধ্যে লিখে রাখি। আর যদি এনি কাইন্ড অফ কোনো কন্ডিশনস থাকে, কোনো ধরনের কনস্ট্রেন্টস থাকে, সেটা হচ্ছে আমাদের বেসিক্যালি যে রিকোয়ারমেন্টস এর মধ্যে দিতে হয়। ঠিক আছে, তো এইখানে হচ্ছে আপনারা এই যে সেকেন্ড যে সিনারিওটা রয়েছে, এই সেকেন্ড সিনারিওর উপর বেসিস করে একটা প্রবলেম ডেফিনেশন বানাবেন। হ্যাঁ, এখানে একটা সিনারিও দেওয়া আছে, আপনারা নিজের একটু পড়ে আমাকে বলেন তো এখানে প্রবলেমটা আসলে কি, বা প্রবলেম মানে তারা কি কোনো প্রবলেম ফেস করতেছে, নাকি তারা উম কোনো ধরনের ইমপ্রুভমেন্টের অপরচুনিটি দেখতেছে, কোনো ধরনের ইউরোপ আছে বা কোনো ধরনের এক্সিস্টিং ইস্যু অ্যারাইজ হয়েছে, নাকি তারা হচ্ছে জাস্ট অ্যাডাপ্ট করতে কি বলে, তারা জাস্ট হচ্ছে চেঞ্জেস নিয়ে আসতে চাচ্ছে যাতে করে তারা কম্পিটিটিভ মার্কেটে টিকে থাকতে পারে। একটু আমাকে দেখে বলেন আপনারাই। আহ, ও আচ্ছা, এটা আমার মিউট করা ছিল তাই না? আচ্ছা হ্যাঁ, আপনি যেটা বলেছেন সেটাই। এখানে হচ্ছে তারা বেসিক্যালি তাদের কোনো সেন্ট্রালাইজড কোনো হচ্ছে সিস্টেম নাই, তাদের কোনো ডিজিটাল রিপোজিটরি নাই কাস্টমারের ডেটা গুলাকে হচ্ছে হ্যান্ডেল করার জন্য, এবং এটা তাদের সার্ভিস কোয়ালিটিটাকে ব্যাঘাত ঘটাচ্ছে। প্লাস যদি এরকম হয় যে তাদের স্টাফ টার্ন ওভার হইলো বা পিক আওয়ার গুলোতে, কিন্তু এটার ল্যাকিংসটা অনেক বেশি হবে। হ্যাঁ, আপনি যেটা বলছেন এইটাই কি একটু জাস্ট গুছিয়ে আপনি লিখলেই হবে। তো এখানে তারা একটা স্ট্রাকচার্ড সিস্টেম চাচ্ছে, যে স্ট্রাকচার সিস্টেমে তারা হচ্ছে সিটিং প্রেফারেন্স, তারপর তাদের ফেভারিট ডিশেস, তারপর অ্যারাইভাল প্যাটার্নস, এইগুলাকে তারা হচ্ছে এখানে ইনক্লুড করতে পারবে, এবং তাদের অপারেশনাল পারফরমেন্স যেটা সেটাকে হচ্ছে আরো ইনহ্যান্স করতে পারবে বা অপটিমাইজ করতে পারবে। দ্যাট ইজ দ্য কোর প্রবলেম। এরপর হচ্ছে আমরা ইস্যু গুলাকে এখানে নিয়ে আসবো। ইস্যু গুলা কি আমাদের এখান থেকে আমরা দেখেই বুঝতে পারতেছি যে ইস্যু গুলা কি কি আছে। ঠিক আছে, সো আমরা এখানে এই যে ইস্যুগুলা আমাদের কোর প্রবলেম গুলাকে হচ্ছে অ্যারাইজ করতেছে, কোর প্রবলেমের জন্য দায়ী, সেই কোর প্রবলেমের জন্য ইস্যু গুলাকে আমরা এখানে পিন পয়েন্ট হয়েতে লিখবো। এক্ষেত্রে আপনারা কি করবেন, যদি ইস্যুস গুলাকে লেখার ক্ষেত্রেও আপনি সবগুলো ইস্যুকে একটার মধ্যে নিয়ে আসবেন, আপনি আলাদা আলাদা করে লিখবেন, কারণ আপনি প্রত্যেকটা ইস্যুর জন্য কিন্তু একটা সলিউশন দিচ্ছেন। হ্যাঁ, সো প্রত্যেকটা ইস্যুকে আলাদা আলাদা ভাবে দিবেন যাতে করে সেটার সলিউশনটা আপনি আবার অবজেক্টিভে গিয়ে দিতে পারেন, যে এই ইস্যুটা সলভ করার জন্য আমি কি ধরনের সলিউশন নিয়ে আসব। তো এই ক্ষেত্রে প্রথম কি আপনার এই যে রেগুলার তাদের যে ইনফরমেশন, ভ্যালুয়েবল যে ইনফরমেশন গুলা, এটা হচ্ছে আপনারা কি বলে যে এখানে হচ্ছে এই
যে ভ্যালুয়েবল ইনফরমেশন গুলো এটাকে আপনি হচ্ছে স্টোর করে রাখতেছেন, সেখানে হচ্ছে অবশ্যই এটাকে সলভ করার জন্য একটা ইন্ডিভিজুয়াল ডেটাবেস লাগবে, একটা সার্ভার লাগবে হ্যান্ডেল করার জন্য। এরপর হচ্ছে ম্যানুয়াল যে সিটিং অ্যাসাইনমেন্টটা, এটা হচ্ছে আহ এই ম্যানুয়াল সিটিং অ্যাসাইনমেন্টের কারণে কোনো ধরনের হিস্টোরিক্যাল ডেটা রাখা যাচ্ছে না, সো এটা থেকে হচ্ছে আপনার টেবিল টার্ন ওভার হচ্ছে। সো এই জিনিসগুলো হচ্ছে আপনি আবার অবজেক্টিভে রাখবেন, যে অবজেক্টিভে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে এটাকে সলভ করব কিভাবে, সেই জিনিসটা আপনি অবজেক্টিভে রাখবেন। এভাবে করে প্রত্যেকটা ইস্যুকে এখানে তুলে ধরবেন এবং ইস্যুর রেসপেক্ট হচ্ছে আপনি কি সলিউশনটা দিবেন সেই সলিউশনটা হচ্ছে আপনি অবজেক্টিভের মধ্যে রাখবেন। এরপর হচ্ছে রিকোয়ারমেন্টস এর মধ্যে আপনি কি কি কন্ডিশনস বা কনস্ট্রেন্টস থাকতে পারে, অবশ্যই এখানে হচ্ছে অবশ্যই সিস্টেমটা কন্ডিশনস কি থাকতে পারে, দ্য সিস্টেম শুড বি অ্যাক্সেসেবল ভায়া কি ট্যাবলেটস বা মোবাইল ডিভাইসেস, যাতে করে যে স্টাফ রয়েছে তারা যেন এটাকে অ্যাক্সেস করতে পারে। তারপর হচ্ছে ডেটা এন্ট্রিটা যেন ফাস্ট এনাফ হয়। তারপরে কনস্ট্রেন্টস কি থাকতে পারে, কনস্ট্রেন্টস থাকতে পারে বাজেট, তারপর হচ্ছে আপনার টাইম ফ্রেম, তারপর হচ্ছে ডেটার প্রাইভেসি, এই জিনিসগুলোকে আপনারা হচ্ছে এখানে তুলে ধরবেন। ঠিক আছে, এক মানে আপনি আপনার মতো করে যেটা যে অ্যাজিউম করবেন সেই জিনিসগুলো কি এখানে হচ্ছে আপনারা লিখে দিবেন, তাহলেই হবে। ঠিক আছে, একটু প্র্যাকটিস করবেন তাহলে হচ্ছে জিনিসগুলো আরো বেশি ইজিয়ার হবে। এরপরে থার্ড নাম্বার ফোর্থ নাম্বারে যে প্রবলেমটা রয়েছে এটা আপনারা পারবেন আশা করি। এখান থেকে আসলে অনেক বেশি ক্রিটিক্যাল কিছু নাই। এটা তো আপনাদের আমি ক্লাসে দেখিয়েছিলাম। এই যে থার্ড নাম্বার যে প্রবলেমটা রয়েছে এখান থেকে বেসিক্যালি বলা হচ্ছে যে একটা হচ্ছে টেবিল দেওয়া হয়েছে, এই টেবিলটা দেখে আপনারা বুঝতে পারছেন এটা হচ্ছে একটা প্রোডাক্ট। মানে আচ্ছা, আজানটা শেষ হোক তারপর হচ্ছে আমি আবার শুরু করি। আচ্ছা ঠিক আছে। সো থার্ড নাম্বারে যেটা আছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন এখানে হচ্ছে একটা প্রজেক্টের যে টাস্ক গুলা রয়েছে বা একটা সিস্টেম ডেভেলপমেন্টের যে টাস্ক গুলা রয়েছে, টাস্ক গুলাকে হচ্ছে এখানে টাস্ক গুলার ডেসক্রিপশন দেওয়া আছে এবং টাস্ক গুলাকে একটু রিনেমিং করে দেওয়া হয়েছে যাতে এটা হচ্ছে আমাদের লিখতে ইজিয়ার হয়। এবং ওই টাস্ক গুলা হচ্ছে প্রিরেসর যেগুলো রয়েছে, প্রিরেসর গুলো এখানে দেওয়া রয়েছে। আর প্রতিটা টাস্ক কমপ্লিট করতে হলে আমাদের যে টাইমটা সেই টাইমটা হচ্ছে উইকে দেওয়া রয়েছে। এবং আমাদেরকে এখানে বলা হচ্ছে যে এটার উপরে বেসিস করে হচ্ছে একটা গ্যান চার্ট ড্র করতে, মানে একটা গ্যান চার্ট আমাদের ড্র করতে বলতেছে এই প্রজেক্টটাকে ডিজাইন করার জন্য। তো আশা করি এখানে আমরা সবাই গ্যান চার্ট ড্র করতে পারি। আর এরকম একটা সিনের উপরে যদি দেওয়া থাকে বা এরকম একটা টেবিল আমাদেরকে টাস্কে দেওয়া থাকে তাহলে এটার উপরে বেসিস করে আমরা গ্যান চার্ট ড্র করতে পারবো, তাই না? পারবো সবাই করতে? এই বাকিরা কি ঘুমায় গেছেন? জি ম্যাম, পারবো ম্যাম। ম্যাম পারবো। আচ্ছা, যদি পেরে থাকি তাহলে তার এখানে দেখানোর কিছু নাই। জাস্ট আমি আপনাদেরকে একটু আরেকটা টাইপস দিলাম যাতে করে আপনারা একটু বাসায় প্র্যাকটিস করেন এগুলা। তারপরে লাস্ট যেটা আছে এটা একটু ডেসক্রিপটিভ ওয়েতে আছে বেসিক্যালি। 4 নাম্বার যেটা আছে এটাও তো ওই সেমই জিনিস, বাট এটা একটু ডেসক্রিপশন বেসিস আছে। তো এখানে আপনাদের একটু কষ্ট করতে হবে কি, যেটাকে একটু টেবিল আকারে রিপ্রেজেন্ট করে নিতে হবে, বা এখান থেকেও আপনি করতে পারেন। ইটস নট নেসেসারি যেটাকে টেবিল আকারে করেই নিতে হবে, বাট টেবিল আকারে করলে আমার মনে হয় ইটস ইজিয়ার টু ড্র। হ্যাঁ, সো এই যে 4 নাম্বারে যেটা আছে এটা হচ্ছে এখানে কিছু প্রজেক্ট অ্যাক্টিভিটিস দেওয়া রয়েছে এবং এখানে এই যে ডেসক্রিপটিভ ওয়েতে দেওয়া আছে যে এখানে হচ্ছে আমাদের প্রথম একটা টাস্ক 1 আছে, এটা এটার কাজ কি, এটা ডিউরেশন কত এবং এটার প্রিডেসর আছে কিনা। সেইভাবে টাস্ক 2 এর হচ্ছে টাস্ক একটা 2 আছে, এটার কাজ কি, এটা ডিউরেশন প্রিডেসর আছে কিনা। তো এই জিনিসগুলো এখানে হচ্ছে একটা 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 করে দেওয়া আছে এবং এটার উপরে বেসিস করে আমাদেরকে বলা হচ্ছে একটা পার্ট চার্ট ড্র করতে, এন্ড এখানে হচ্ছে এটার ডিপেন্ডেন্সি গুলো শো করাতে, প্লাস হচ্ছে এখান থেকে ক্রিটিক্যাল পাথটা আইডেন্টিফাই করতে এবং এটার পার্ট চার্টের ইম্পর্টেন্সটা কি সেটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্টে
এক্সপ্লেন করতে বলছে। অবভিয়াসলি পার চার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটার মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে আমাদের টোটাল প্রজেক্ট ডিউরেশন কত লাগতে পারে এবং কোন টাস্ক গুলা হচ্ছে আমাদের কতক্ষণের মধ্যে কমপ্লিট করতে হবে, কোন টাস্ক গুলো আমাদেরকে হ্যাম্পার করতে পারে আমাদের টোটাল প্রজেক্টে কমপ্লিশনে, কোনগুলাকে ইম্পর্টেন্স দিতে হবে, ইম্পর্টেন্স দিতে হবে না। তো সেই জিনিসগুলো কিন্তু আমরা এই টোটাল পার চার্ট থেকে আমি ড্র এই যে ডিসিশন গুলো এগুলো ড্র করতে পারতেছি। এটাও আশা করি আপনারা করতে পারবেন। জাস্ট এখান থেকে আপনাদের একটু হার্ডল ফেস করতে হবে যে আপনারা এইটাকে আবার টেবিলে কনভার্ট করতে হবে, এইটাই, আর কিছু না। ঠিক আছে, সো আশা করি যতটুকু দেখিয়েছি বা যেই জিনিসগুলো পড়িয়েছি সেখান থেকে আপনারা যদি এই প্র্যাকটিস প্রবলেমস গুলো করেন, যেগুলো আমি ক্লাসেও করিয়েছি, অনেক প্র্যাকটিস প্রবলেমস, অনেক টাইপস অফ আপনাদের সিচুয়েশন কে হ্যান্ডেল করা বা কিভাবে কোন জিনিসটা যায়, সেই জিনিসগুলো আপনাদেরকে অনেকবার বলেছি, অনেকভাবে বলেছি। সবাই একটু ভালোভাবে পড়বেন, তারপরে হচ্ছে ওটা লেখা শুরু করবেন। আগেই দেখেই আমি না পড়েই জাস্ট অ্যাজিউম করে নিলাম যে এইটা আসছে, এটা দেখে আমি লিখে দিলাম, এখানে কিন্তু অনেকটা ভুল হয়ে যায়। তো টোটাল কোশ্চেনটা পড়বো আমরা খুব ভালোভাবে, এবং সেপারেট সেপারেট যদি কোনো কিছু থাকে যে আপনাকে এক্সপ্লেইন করতে বললো বা ড্র করতে বললো, আপনাকে কেন কেন বলছে, আপনাকে লাইক আমি একটা কোশ্চেন দিয়েছি আপনাদের সিটিতে যে যে আপনার সিস্টেম অ্যানালিস্টের রোল যেগুলো রয়েছে, রোল গুলা কিভাবে হেল্প করতেছে ডেভেলপমেন্ট, ইনফরমেশন সিস্টেম ডেভেলপমেন্টে, না আপনি রোল গুলা লিখে দিচ্ছেন, বাট এটা কিভাবে হেল্প করতেছে সেটা আপনি এক্সপ্লেইনই করলেন না, তাহলে কি এটা অ্যান্সারটা হইলো না। রোল গুলা কিভাবে হেল্প করতেছে এটা আমি চাইছি, আমি রোল গুলা তো চাইনি। আপনাকে রোল গুলাকে উল্লেখ করে ওটাকে হেল্পটা শর্ট ওয়েতে রিপ্রেজেন্ট করতে হবে। সো কোশ্চেনটাকে একটু বুঝে অ্যান্সার করবেন যে কি চাওয়া হচ্ছে। হ্যাঁ, জাস্ট আপনি ওইটা যে বলে দিলেন তাহলে তো হইলো না, যে আপনি একটা একটা অ্যাজাইল ইউজ হইলো, অ্যাজাইল হয়ে গেল, শেষ। বাট এটাকে জাস্টিফিকেশন দিতে যদি বলা হয়, জাস্টিফিকেশন বা হচ্ছে এক্সপ্লেইন করতে হবে আপনাকে রিজনটা যে কেন আপনি এটা চুজ করছেন, বা কোনো ধরনের যদি আপনাকে ইলাস্ট্রেট করতে বলে অবশ্যই সেখানে ডায়াগ্রামটা দিতে হয়। এই জিনিসগুলো আপনাদেরকে বুঝে বুঝে দেন হচ্ছে করতে হবে, তাহলে আশা করি আপনারা হচ্ছে ফুল মার্কসই পাওয়া যায়। থিওরি হলো হবে কি, আপনি যদি একটু বুঝে অ্যান্সার করেন এবং সব পয়েন্ট গুলো টাচ করতে পারেন, তাহলেই হচ্ছে এখানে ফুল মার্কস পাওয়া পসিবল। ঠিক আছে, ম্যাম, এসডিএলসি আর এজাইল কখন ইউজ করবো একটু যদি শর্ট ভাবে বলতেন আর কি। আচ্ছা ঠিক আছে। এসডিএলসি কখন ইউজ করবে, অ্যাজাইল, এই দুটোতে একদমই হচ্ছে আপনাকে কি বলে খুবই ডিফারেন্সিয়েট করাটা হচ্ছে অনেক বেশি ইজিয়ার হবে। এসডিএলসি কখন ইউজ করতেছি আমরা, এসডিএলসি বলতে এখানে আমি ট্রেডিশনাল এসডিএলসি কিন্তু আমরা দেখেছি। এসডিএলসি এর মধ্যে কিন্তু অনেকগুলো মডেল আছে যেটা আপনারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ দেখবেন। আমরা ট্রেডিশনাল এসডিএলসি নিয়ে এখানে কথা বলতেছি। তো এসডিএলসি আমাদের কি করতেছে, এসডিএলসি কিন্তু আমাদের কোনো ফ্লেক্সিবিলিটি দিচ্ছে না ইউজার রিকোয়ারমেন্ট কে চেঞ্জ করার জন্য ইন দ্য মিডল অফ দ্য সিস্টেম ডেভেলপমেন্ট। সো যেখানে ফ্লেক্সিবিলিটি, এসডিএলসি তে আমার ফ্লেক্সিবিলিটিটা খুবই লো, আমি রিকোয়ারমেন্টসটাকে চেঞ্জ করতে পারতেছি না। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে হচ্ছে আমার কাস্টমারে কিন্তু ওইভাবে ইনভলভমেন্ট নাই। সো যেটা হচ্ছে ইউজার সেন্ট্রিক সফটওয়্যার, আমার যে সকল সিস্টেম গুলো আমার একদম ইউজার সেন্ট্রিক হবে, ইউজার ইনভলভমেন্ট যেখানে দরকার, ইউজারের নিড যেখানে অনেক বেশি, সেই জায়গায় আমাকে অবশ্যই ইউজারকে ইনভলভ করতে হবে। বাট এসডিএলসি ডাজন্ট অ্যালাউ আস, সেটা আমাদেরকে অ্যালাউ করতেছে না। তারপরে যে আমাদের এখানে এসডিএলসি টা কি করতেছে, ফুল প্রজেক্টটাকে, এটা তো আমরা একদম ইজিলি বুঝতে পারছি, ফুল প্রজেক্টটাকে এটা একসাথে ডেলিভার দিচ্ছে। সেখানে বাজেট এবং টাইমের একটা কনস্ট্রেন্টস রয়েছে, এবং এখানে টাইমটা অনেক বেশি লং টাইম লাগতেছে। এবং রিস্কের কথা যদি বলি, এসডিএলসি যেহেতু হচ্ছে আপনার অনেক বেশি অ্যানালাইসিস অনেক কিছু করতেছে, সেখানে রিস্কটা লো। হ্যাঁ, রিস্ক ম্যানেজমেন্ট ইজ লো এখানে। আবার অ্যাজাইলের ক্ষেত্রে যদি আমি ওটা চিন্তা করি, অ্যাজাইল আমাকে আবার কি ফ্লেক্সিবিলিটি দিচ্ছে, আমি কি এই স্প্রিন্টে এই রিকোয়ারমেন্টস রাখবো, এটা রাখবো না, পরের স্প্রিন্টে এটা চেঞ্জ করব। সো আমার আইটারেশনে হচ্ছে আমাকে ফ্লেক্সিবিলিটি দিচ্ছে রিকোয়ারমেন্টস গুলোকে চেঞ্জ করার জন্য। অ্যান্ড ইটস ফাস্টার দ্যান এসডিএলসি অবভিয়াসলি, এটা হচ্ছে ইনক্রিমেন্টাল ডেলিভারি যেহেতু দিচ্ছে, অনেক বেশি ইনক্রিজ, টাইমটা হচ্ছে অনেক দ্রুত আমাকে দিতে পারতেছে। এখানে হচ্ছে আমার কাস্টমার ইনভলভমেন্টটা আমি
ইনশিওর করতে পারতেছি। এখানে কি আপনি যদি একটু অ্যাজাইলের ডায়াগ্রামটা দেখেন, এখানে ফিডব্যাক অনেকগুলো ফিডব্যাক। দ্যাট মিনস কি এখানে কাস্টমার থেকে দেন হচ্ছে টেস্টিং, বারবার টেস্টিং করা হচ্ছে, বারবার হচ্ছে ফিডব্যাক নেওয়া হচ্ছে। সো এখানে আমার এই যে রিকোয়ারমেন্টস গুলোকেও চেঞ্জ করা যাচ্ছে, প্লাস হচ্ছে কাস্টমারকেও ইনভলভ রাখা হচ্ছে। হ্যাঁ, যেটা আমরা যে স্ক্রামে পড়েছিলাম। আচ্ছা, সো এই জিনিসটা হচ্ছে আমাদের অ্যাজাইল প্রোভাইড করতেছে। so এইটাই হচ্ছে বেসিক এইচডিএলসি এর অ্যাজাইল এর মধ্যে পার্থক্য। আবার অ্যাজাইল কি আমাদের হচ্ছে বাজেট এবং টাইমটাকে কি ফ্লেক্সিবল করে দিচ্ছে, তাই না? আমি কি এখানে আমি স্প্রিংটা চাইলে হচ্ছে আমি রিকোয়ারমেন্টস গুলাকে কমিয়ে বা রিকোয়ারমেন্টস গুলাকে হচ্ছে আমি যেই প্রায়োরিটি আছে প্রায়োরিটির উপর বেসিস করে আমি রিকোয়ারমেন্টস গুলোকে ডেলিভার দিতে পারছি। যে টাইম ইজ ফ্লেক্সিবল, আমি হচ্ছে শর্ট টাইমে হচ্ছে 2 উইকস বা 4 উইকস বা আমার যে নিডেড টাইম সেটার মধ্যে আমি হচ্ছে এটাকে ডেলিভার দিতে পারতেছে, আমাকে অনেক লং টাইম ওয়েট করতে হচ্ছে না। প্লাস হচ্ছে বাজেটের উপরে বেস করে আমি রিকোয়ারমেন্টস গুলোকে ফিক্স করতে পারতেছি যে আমার বাজেট এত বেশি নাই, সো আমি এই বাজেটে যতটুকু রিকোয়ারমেন্টস পসিবল ডেলিভার দেওয়া এই কারেন্ট স্প্রিন্টে সেটা কিন্তু দেওয়া পসিবল। সো বাজেটটা কিন্তু এখানে কি বলে আপনার আলাদা আলাদা, মানে এটা হচ্ছে আপনার ডিভাইড হয়ে যাচ্ছে বাজেটটা বেসিক্যালি, যে আপনাকে একসাথে হচ্ছে বাজেটটা অ্যালোকেট করতে হচ্ছে না। এটা হচ্ছে কথা। সো অ্যাজ এ ফ্লেক্সিবিলিটি দিচ্ছে। আর অবজেক্ট ওরিয়েন্টেড যদি কথা বলি, অবজেক্ট ওরিয়েন্টেডটা হচ্ছে একদম রেপিডলি চেঞ্জেস, যেই সিস্টেমে আপনার অনেক বেশি রেপিড চেঞ্জেস আছে বা বারবার হচ্ছে ফিচার্স আপনার অ্যাড করা দরকার পড়বে এখানে। হ্যাঁ, সেই সকল সিস্টেমের ক্ষেত্রে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেডটা ইউজ হয়। আর যে সকল সিস্টেম অনেক বেশি কমপ্লেক্স, অনেক বিগার অনেক যে সিস্টেম গুলো আছে, কমপ্লেক্সিটি অনেক বেশি এই সকল সিস্টেমে, ওই ক্ষেত্রে হচ্ছে আপনি অবজেক্ট ওরিয়েন্টেড ইউজ করবেন। আরেকটা যেটা সেটা হচ্ছে অ্যাজাইলের ক্ষেত্রে আমরা কি করি, অ্যাজাইলের ক্ষেত্রে আমরা প্রথম স্প্রিন্টে একটা সিস্টেম ডেলিভার, একটা প্রোডাক্ট বা একটা পোর্শন আমি ডেলিভার দিলাম, নেক্সট স্প্রিন্টে গিয়ে কিন্তু আমি ওই যে পোর্শনটুকু ডেলিভার দিলাম ওইটাকেও আমরা চেঞ্জেস করতে পারি, ওইখানেও আমরা বিভিন্ন ধরনের চেঞ্জেস করি। বাট অবজেক্ট ওরিয়েন্টেড আমরা কি করি, একটা মানে প্রোডাক্ট আমরা ডেলিভার দেই ফার্স্ট, মানে প্রথম যে স্পাইরালটাতে, দেন আমরা নেক্সট স্পাইরালে হচ্ছে ওইটার ফিচার্স গুলোকে, নিউ ফিচার্স গুলোকে, চেঞ্জেস গুলোকে জাস্ট অ্যাড করতে থাকি। আমার কারেন্ট যে সিস্টেমটা ওইটা কিন্তু চেঞ্জ করি না। দ্যাট ইজ অবজেক্ট ওরিয়েন্টেড সিস্টেম অ্যানালাইসিস এন্ড ডিজাইন। সো অবজেক্ট ওরিয়েন্টেড সিস্টেম অ্যানালাইসিস এন্ড ডিজাইন আর অ্যাজাইলটা কিছুটাই কাছাকাছি, দুইটাই ইনক্রিমেন্টাল ডেরিভেটিভ যেহেতু দেয়, তো কিছুটা কাছাকাছি। বাট অ্যাজাইলে আপনি মনে রাখবেন যেটা রিকোয়ারমেন্টস গুলোকে চেঞ্জেস আনে, বাট নট অ্যাজ কি বলে অবজেক্ট ওরিয়েন্টেড, এটা অনেক বেশি রেপিড চেঞ্জেসটাকে অ্যালাউ করে। এটা যেটা অ্যাজাইল কিন্তু এটা করে না, রেপিড চেঞ্জেস গুলাকে। আর অবজেক্ট ওরিয়েন্টেড অনেক বেশি কমপ্লেক্স সিস্টেমের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে বেসিক্যালি, যেটা অ্যাজাইল অনেক বেশি কমপ্লেক্স সিস্টেমের ক্ষেত্রে ইউজ করা হয় না। আর অ্যাজাইল কিন্তু আরেকটা যেটা ডিফারেন্স অ্যাজাইল আর অবজেক্ট ওরিয়েন্টেড এর মধ্যে, সেটা হচ্ছে অ্যাজাইল হচ্ছে আপনার প্রথম স্প্রিন্টে রিস্কিয়ার যে হচ্ছে আপনার ফিচার গুলো রয়েছে, অনেক বেশি রিস্কি ফিচার থাকে না, যেটা হচ্ছে অনেক বেশি সমস্যা রাইজ করতে পারে, ওই ফিচার গুলো নিয়ে অ্যাজাইল কখনো প্রথম স্প্রিন্টে কাজ করে না। বাট অবজেক্ট ওরিয়েন্টেড কিন্তু করে, অবজেক্ট ওরিয়েন্টেড কিন্তু রিস্কিয়ার ফিচার্স গুলাকে মানে প্রথম স্পাইরালে ডেলিভার দেয় বা প্রথম স্পাইরালে সেটা নিয়ে কাজ শুরু করে। কারণ অবজেক্ট ওরিয়েন্টেড দেখবে যেখানে ডিজাইনের উপরে বেশি ফোকাসড, অনেক বেশি অনেক 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 ওয়েতে অনেক রেসপেক্টে হচ্ছে ডিজাইন করা হচ্ছে, অনেকগুলা মডেল হচ্ছে এখানে ডেভেলপ করা হচ্ছে। আপনার অনেকগুলো মডেল রয়েছে, ইউজ কেস ডায়াগ্রাম, সিকোয়েন্স ডায়াগ্রাম, ক্লাস ডায়াগ্রাম, অনেকগুলো ইউএমএল ডায়াগ্রাম ইউজ করা হয়ে থাকে। সো এটা মোর ফোকাস যেহেতু ডিজাইনের উপরে দেয়, এটা হচ্ছে রিস্কিয়ার ফিচার নিয়ে প্রথমে কাজ করে, বাট অ্যাজাইল সেটা করে না। বুঝতে পারছি? এই জিনিসগুলো যদি আপনারা মনে রাখেন তাহলে আপনাদের পক্ষে আমার মনে হয় না কোন ধরনের অসুবিধা হবে কোন একটা সিনের উপরে বেসিস করে মডেল চুজ করা, বা আপনি আপনাকে যদি দেওয়া হয় সিস্টেম অ্যানালিস্ট হিসেবে কাজ করতে, আপনি সেটা করতে পারবেন আশা করি, এই 3টা মডেলের মধ্যে যেটা আমরা সিস্টেম অ্যানালিসিস শিখেছি। বুঝতে পারছি? আমি যেগুলো বললাম ইয়েস এগুলো ম্যাম। মাথায় রাখলাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে তো হচ্ছে উম, হ্যাঁ অবশ্যই করেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও অ্যাসাইটেনিং হার্ড অ্যান্ড সফটওয়্যার, ওইটার প্র্যাকটিস প্রবলেম দেখানো হয় তাই না? আচ্ছা, ওইটা হচ্ছে উম ওইটা হচ্ছে আপনার ওই যে ডায়াগ্রামটা আছে না, ওইটা থেকে প্র্যাকটিস প্রবলেম। আচ্ছা, আমি দিয়ে দিব না এখানে ইনক্লুড করে। তো ওইটা হচ্ছে যে ডায়াগ্রামটা যেটা আছে, যে একটা প্রজেক্ট লাইক আপনাকে এই সিনিয়রিটিতেই কিন্তু এই সেম প্রবলেমটি আবার দেওয়া যেতে পারে।
ওই যেই সিনারিওটা আমরা ফিজিবিলিটি অ্যানালাইসিসে করেছিলাম, ওই সিনারিও থেকে কিন্তু আপনি এটা অ্যানালাইসিস করতে পারেন যে লাইক আপনাকে হচ্ছে একটা সিস্টেমের হচ্ছে সিস্টেম অ্যানালিস্ট হিসেবে মনে করা হলো যে আপনি একজন একটা সিস্টেম অ্যানালিস্ট, তো আপনাকে বললো যে এই সিস্টেমটাকে টোটালি আপগ্রেড করতে হলে আপনার হচ্ছে কি কি হার্ডওয়্যার এবং সফটওয়্যার লাগবে, সেটাকে আপনি কিভাবে নিশ্চিত করবেন এবং কিভাবে ইভালুয়েট করবেন। সো ওইখানে হচ্ছে আপনাকে ওই স্টেপস গুলো হচ্ছে যদি ইলাস্ট্রেট করতে বলে, আপনাকে অবশ্যই যদি বলে যে ডায়াগ্রামের মাধ্যমে করেন, তাহলে অবশ্যই হচ্ছে ওই যে ডায়াগ্রামটা রয়েছে আহ বইতে, বই দিয়ে যেটা আমি পড়িয়েছিলাম যে ইনভেন্টরি কম্পিউটার হার্ডওয়্যার এস্টিমেট ওয়ার্কলোড, সেখান থেকে ইভালুয়েট হার্ডওয়্যার এন্ড কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার, দেন হচ্ছে চুজিং ভেন্ডর, দেন হচ্ছে আপনার অ্যাকুয়ার দ্য সফটওয়্যার এন্ড হার্ডওয়্যার ইকুইপমেন্টটা। সো এই ডায়াগ্রামটা আপনাদেরকে ওখানে দিয়ে দেন হচ্ছে এটাকে ডিসক্রাইব করতে হবে যে আচ্ছা ইচ স্টেপে হচ্ছে আমি কি কি করতেছি। হ্যাঁ, প্রত্যেকটা স্টেপে আসলে কি কি করা হয়ে থাকে। প্রথম স্টেপে কি আমি আমার কি কি হার্ডওয়্যার আছে এবং ওই হার্ডওয়্যার গুলো কি কি, তার মডেল নাম্বার, ম্যানুফ্যাকচার নাম্বার, অপারেশনাল স্ট্যাটাস, প্রজেক্টেড লাইফ, এই জিনিসগুলোর মাধ্যমে আমি অ্যাসেস করতেছি ফার্স্ট স্টেপে। দেন সেকেন্ড স্টেপে আমি কি করতেছি যে হচ্ছে ওয়ার্কলোডটাকে এস্টিমেট করতেছি যে আমার কারেন্ট কিরকম ওয়ার্কলোড নিতে পারে আমার সিস্টেম, আর ফিউচারে কিরকম ওয়ার্কলোড আসতে পারে সেটাকে আমি অ্যাসেস করতেছি। থার্ড স্টেপে আমি হচ্ছে আমার কি কি সফটওয়্যার আমি এবং হার্ডওয়্যার আমার লাগবে সেগুলোকে আমি হচ্ছে আহ কি বলে ডিটেইলে হচ্ছে ডকুমেন্ট করতেছি যে আমার এই হার্ডওয়্যার লাগবে, এবং ওই হার্ডওয়্যার এবং সফটওয়্যার রেসপেক্টে আমি আবার কোন হার্ডওয়্যার কোন সফটওয়্যার গুলো কিভাবে অ্যাক্টিভেট করবো। কোনোটা আমি রেন্টে নিব হার্ডওয়্যার ক্ষেত্রে, কোনোটা আমি লিজে নিব, কোনোটা আমি পারচেস করব আমার বাজেটের উপরে ডিপেন্ড করে। আবার সফটওয়্যারের ক্ষেত্রে কোনোটা আমি কাস্টমাইজ ভাবে বিল্ড করব, আর কোনোটা কোনোটা হচ্ছে আমি কমার্শিয়াল অফ দ্য সফটওয়্যার কিনবো, কোনোটা আমি অ্যাপ্লিকেশন সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে নিবো। তাই আমি যদি আপনার ইউনিভার্সিটির কথা চিন্তা করি, আমরা তো সবগুলো কাস্টমাইজ না, কিছু কিছু বেসিক সফটওয়্যার আমরা কিনে নিছি বা আমাকে ইউনিভার্সিটি দিছে, তাই না? তাই আপনার প্লেগারিজম চেকের জন্য কি আমি টার্নিটিন ইউজ করতেছি, দ্যাট ইজ সফটওয়্যার যেটা কমার্শিয়ালি অ্যাভেলেবেল। সো দিস ইজ দ্য কোর্স। আবার কোনটা রয়েছে যে অ্যাপ্লিকেশন সার্ভিস প্রোভাইডার দ্বারা নেওয়া হচ্ছে, কোনটা হচ্ছে কাস্টমাইজ ভাবে হচ্ছে বিল করতেছে। এরকম ভাবে কোনটা কোন করা হবে সেই জিনিসটা আপনাকে ওখানে অ্যাসেস করতে হবে। এরপর হচ্ছে লাস্টলি তো আপনি ভেন্ডরটা চুজ করবেন ওই যে বিভিন্ন রিকোয়ারমেন্টস উপরে ডিপেন্ড করে, হার্ডওয়্যার সাপোর্ট, সফটওয়্যার সাপোর্ট, ট্রেনিং, মেইনটেনেন্স, এগুলোর উপর ডিপেন্ড করে লাস্টলি তো আপনি অ্যাকোয়ার করে ফেলবেন। ওইখানে তার কিছু বলার নেই, জাস্ট আপনি যেটা চুজ করছেন ওই হিসেবে আপনি নেবেন। সেই ক্ষেত্রে আপনার এই টাইপের একটা কোশ্চেন আসতে পারে যে আপনি কিভাবে করবেন, একটা টাইপের কোশ্চেন হইতে পারে। আবার একটা কোশ্চেন হইতে পারে যে আপনি এখানে কিন্তু যে কি বলে যে ইকুইপমেন্ট গুলা নিলেন, এই ইকুইপমেন্ট গুলাকে আপনি কিন্তু তিন ভাবেই করতে পারতেছেন। আপনি হার্ডওয়্যারের ক্ষেত্রে আপনার তিনটা ওয়ে রয়েছে, লিজ নেওয়া, রেন্ট নেওয়া, আর হচ্ছে আপনার বাই করা। আবার সফটওয়্যারের ক্ষেত্রে হচ্ছে আপনার তিনটা ওয়ে রয়েছে, কর্স, দেন হচ্ছে আপনার এএসপি, আর হচ্ছে আপনার ক্রিয়েট করা বা কাস্টমাইজ বা বিল্ড করা। সো আপনি জাস্ট এইটুকু পোর্শন থেকেও কিন্তু একটা কাইন্ড অফ কোশ্চেন এরকম অ্যারাইজ করতে পারে যে আপনাকে একটা সিনারিও দেওয়া হলো এবং এটার বেসিসে হচ্ছে আপনার আহ আপনি বাই করবেন, কোনটাকে লিজ করা উচিত উচিত না, বা হচ্ছে কোনোটাকে হচ্ছে আপনার রেন্ট নেওয়া উচিত উচিত না, কোন জিনিসটা কিভাবে যায়। তো অবশ্যই আপনাকে তিনটা ডিফারেন্স গুলো একটু দেখতে হবে, যে রেন্ট, বাইং এন্ড লিজিং, আর ওইখানে হচ্ছে ওই তিনটার প্রোস এন্ড কনস গুলো, এগুলো একটু জানতে হবে, তাহলে আপনি ওইখান থেকে আবার অ্যাজুম করতে পারবেন। সো দিস ক্যান বি ওয়ান সিনারিও। এভাবে হচ্ছে একটা কোশ্চেন অ্যারাইজ করতে পারে। বুঝতে পারছি। টোটালটা তো আপনি যদি টোটালটা করেন তাহলে আপনি এটা অ্যাজিউম করতে পারবেন কিরকম আসলে আসতে পারে বা কিরকম হতে পারে। এক নয় সরাসরি আপনাকে লিখে দিতে হইলো, আর নয়তো হচ্ছে আপনাকে ওখান থেকে ডিসিশন মেক করতে হইলো। কি হলো কথা? ম্যাম, হ্যাঁ বলেন, যার যা 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 প্রবলেম রয়েছে সলভ করে নেন। হ্যাঁ, solve the year diagram based on AutoCAD scenario. ইয়ার ডায়াগ্রামের জন্য ম্যাম, AutoCAD scenario based year diagram কিভাবে করা যেতে পারে একটু শো করেন। ইয়ার ম্যাম ডায়াগ্রামের সিম্বল আপনাদের আমি দিয়েছি না প্র্যাকটিস প্রবলেমে? দিয়েছি ম্যাম তো মনে হয়। হ্যাঁ, আমি এই যে উম্মে সালমা নামে একটা মেয়ে মানে ক্লাসের মাঝখানে বের হয়ে গেছিল, এখন আর ঢুকতে পারতেছে না। একবার বের হয়ে গেলে তো আরো মানে ঢুকে যাওয়ার কথা। আচ্ছা, হয়তো বা অন্য মেইল দিয়ে করেছে। আচ্ছা ঠিক আছে, অ্যাকসেপ্ট করে দিয়েছি।
আপনাদের হচ্ছে ইয়ার ডায়াগ্রামের সিনারিওর কিন্তু প্র্যাকটিস প্রবলেম আমি দিয়ে দিয়েছি, আমি একটু দেখাই কিরকম ভাবে আসতে পারে। এটার মধ্যে নিয়ে আসছে। এই যে দেখেন এখানে হচ্ছে একটা যে সিনারিও আছে, কিন্তু এই যে 2 নাম্বার 3 নাম্বার এগুলো তো মনে হয় সব ইয়ার ডায়াগ্রাম। এই যে এইটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে কিরকম টাইপের আসতে পারে। এরপর তো আমি সিটিতে বা হচ্ছে এমনিও বলেছি যে আসলে কিরকম টাইপের আসতে পারে, দিয়েছি। যে আপনার এখানে কি আপনি প্রথমে এন্টিটি গুলাকে হচ্ছে আইডেন্টিফাই করবেন, কি এন্টিটি আছে এবং কি টাইপের এন্টিটি আছে। আপনাকে যদি এন্টিটি বলেই দেওয়া হয়, কেউ কেউ কি করছেন যে হচ্ছে পড়েনি নাই যে এখানে কি এন্টিটি বলা হয়েছে, আমি ওখানে এন্টিটি কিন্তু মেনশন করে দিয়েছি এবং 3টে এন্টিটির মধ্যে রিলেশনশিপ দেখাই বলছে। কেউ কেউ কি করছে ওই সিনের উপর বেসিস করে টোটাল এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম ড্র করছে বা করতে গেছে। ওটা এটা তো আমি চাইনি, আমি জাস্ট ওখানে বলেই দিছি যে কি কি এন্টিটি আমার ড্র করতে হবে। তো আপনার হচ্ছে যদি সিনের উপর বেসিস করে বলে যে হচ্ছে এই এন্টিটির উপর রিলেশনশিপ দেখাও, তাহলে আপনি ওই এন্টিটি গুলোর উপর মধ্যে রিলেশনশিপটা অ্যাজিউম করবেন। আর যদি আপনাকে বলা হয় যে টোটাল সিনারিও দিয়ে যে না এখান থেকে হচ্ছে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রামটা টোটালটার উপরেই ড্র করো, তাহলে তো আপনাকে প্রথমে কি এন্টিটি গুলোকে ফাইন্ড আউট করতে হবে এবং ওগুলোর টাইপস গুলোকে ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, যে কোনটা অ্যাসোসিয়েটিভ আছে, কোনটা ফান্ডামেন্টাল আছে, কোনটা অ্যাট্রিবিউটিভ আছে কিনা। সো আপনাকে অবশ্যই আপনি যেগুলো ড্র করবেন ওগুলো সব হিন্টস গুলো এখানে দেওয়া থাকবে। হ্যাঁ, আপনি অবশ্যই ওখানে কি হিন্টস পেয়ে যাবেন যে আসলে কি লিখবো, কোন অ্যাট্রিবিউটস গুলো আসবে, কোনগুলো আসবে না। তো ওইখান থেকে আপনি কি প্রত্যেকটা এন্টিটির অ্যাট্রিবিউটস গুলা বা প্রাইমারি কি একটা দুইটা বা তিনটা হয়তো বা বলে দিতে পারে, বা লিস্ট তো 2টা অ্যাট্রিবিউটস দিতে হয় যদি নাও বলে দেওয়া থাকে। সো প্রাইমারি কিটা এন্ড আদার্স আরেকটা অ্যাট্রিবিউট আপনি দেখাইলেন। এরপর হচ্ছে রিলেশনশিপটা আপনি দেখালেন যে কোনটা 1 to 1 যায়, কোনটা 1 to many যায়, কোনটা হইতে পারে যে অপশনাল মেনি থাকতে পারে। সো সেটা হচ্ছে আপনাকে ওই সিনারিও থেকেই আপনাকে বুঝতে হবে যে আসলে কোনটা কিরকম যায়। এখানে যে এই সিনারিও গুলো প্র্যাকটিস করেন তাহলে এটা হচ্ছে আপনার হয়ে যাবে আশা করি। এগুলো কিন্তু আমি আপনাদেরকে ক্লাসেও দেখাইছি যে কিরকম ভাবে কোনটা আসে। এই সিনারিওতেই আপনি দেখবেন যে 2 নম্বরের যে সিনারিওটা, এখানে ম্যাম কয়টা আমি বেসিক্যালি একটু বের হয়ে যাইতে হচ্ছে ম্যাম। আচ্ছা, আপনার আইডি কত বলে যান। এই তো আমি জিরো শেষ করে থার্টি থ্রি দিচ্ছি। জিরো থার্টি জিরো থ্রি ম্যাম। 033। আচ্ছা ঠিক আছে, আসসালামু হয়ে আলাইকুম। গেছে হয়ে গেছে। আমি জাস্ট এখন প্রবলেমস গুলো নিচ্ছি, আমি আর কন্টেন্ট যদি আপনাদের দেখার কিছু থাকে তাহলে দেখাবো। আচ্ছা, এখানে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে কি আমার কোর্স আছে, স্টুডেন্ট আছে, আর মনে হয় কন্ট্যাক্ট নাম্বার আছে। তিনটা হচ্ছে আপনার এন্টিটি আছে। তো এখানে কোর্স যেটা রয়েছে প্লাস হচ্ছে আপনার স্টুডেন্ট রয়েছে, এরা কি আপনার ফান্ডামেন্টাল এন্টিটি হবে। এবং কোর্স আর স্টুডেন্টের মধ্যে রেজিস্ট্রেশন যেটা হবে সেটা কি অ্যাসোসিয়েটিভ হবে। আর ওই স্টুডেন্টের রেসপেক্ট মানে কন্ট্যাক্ট নাম্বার আছে, এটা মানে দেখিয়েছিলাম ক্লাস, এটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ। সেম ভাবে এখানে আরো একটা আছে যে হচ্ছে আপনার এখানে পেশেন্ট আছে, দেন হচ্ছে আপনার ডক্টর আছে, এরা ফান্ডামেন্টাল এন্টিটি। দেন হচ্ছে আপনার এগুলোতে আমি সবগুলো এন্টিটি রাখছি আর কি, যে সবসময় যে সব এন্টিটি থাকবে এরকম না, কিন্তু অনেক সময় কিন্তু অ্যাট্রিবিউটিভ থাকতেও পারে নাও থাকতে পারে, আবার অ্যাসোসিয়েটিভ লাগলেও লাগতে পারে নাও লাগতে পারে। সো এটা আপনাকে একটু দেখে নিতে হবে যে কোথাও কোথাও মেনি টু মেনি আছে কিনা। মেনি টু মেনি থাকলে অবশ্যই আপনাকে ওখানে অ্যাসোসিয়েটিভ আনতে হবে, নয়তো আপনি কিভাবে মেনি টু মেনি তো আর রিলেশনাল ডাটাবেজে আপনি শো করতে পারবেন না। কার্ডিনেটিস গুলো প্রপারলি দেখাইতে হবে এবং সিম্বল গুলো একটু প্রপারলি, উল্টাপাল্টা সিম্বল ড্র করেন না। সবার হচ্ছে কাকের পাড়ে উল্টা বানাই দিয়েছেন কেন? কাকের পাড়ে আপনারা ড্র করতে পারেন না? সবাই কি যে সিম্বল ড্র করছেন, এইগুলো একটু দেখবেন, প্র্যাকটিস করবেন বাসায় বেশি বেশি। মনে করবেন কাকের পা, হ্যাঁ, তাহলে মেনি ড্র হয়ে যাবে। কাকের পা কিরকম হয়, 3টা আঙুল থাকে কাকের। ছোটবেলায় তো কত ড্র করছেন, হাত পা। আচ্ছা, সো এইখানে হচ্ছে এই যে উম, এই 3 নাম্বার যদি দেখেন, এখানে কি আমার পেশেন্ট আছে,
আর হচ্ছে ডক্টর আছে, এটা কি ফান্ডামেন্টাল এন্টিটি, এন্ড হচ্ছে এটা কি, এটা মেন টু মেন রিলেশনশিপ হবে। সো এখানে একটা অ্যাসোসিয়েটিভ এন্টিটি আসবে, সেটা কি প্রেসক্রিপশন বা প্রেসক্রাইব মেডিকেশন। দেন হচ্ছে আপনাদের এগুলো কিন্তু এরকম মানে সবগুলা এখানে তো আমি একটু মার্ক করে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন, একটু বোল্ড করে দিচ্ছি, বোল্ড থাকবে না, আপনার খুঁজে কিন্তু বের করতে হবে। এরপর এখানে হচ্ছে অ্যাট্রিবিউটিভ আমি দিয়েছি, অ্যাট্রিবিউটিভ ফোন নাম্বারটা অ্যাট্রিবিউটিভ হতে পারে, বা প্রেসক্রিপশনের ক্ষেত্রে হচ্ছে প্রেসক্রিপশনের হচ্ছে একটা কি বলে, পেশেন্টের কিন্তু অনেকগুলো প্রেসক্রিপশন থাকতে পারে। সো দিস ক্যান বি অ্যানাদার অ্যাট্রিবিউটিভ এন্টিটি পেশেন্টের ক্ষেত্রে। পেশেন্টের ফোন নাম্বার, পেশেন্টের প্রেসক্রিপশন, এগুলো কিন্তু অ্যাট্রিবিউটিভ এন্টিটি হতে পারে। মাল্টিভ্যালুর যেটা হবে সেটাই হচ্ছে আপনার অ্যাট্রিবিউটিভ এন্টিটি হবে, ঠিক আছে। এবং এরপরে কি আবার ওই যে পেশেন্টের রেসপেক্টে পেশেন্টের আইডি, পেশেন্টের নেম, এইগুলো হচ্ছে আপনার অ্যাট্রিবিউটস, পেশেন্টের অ্যাট্রিবিউটস। ডক্টরের ক্ষেত্রে ডক্টরের আইডি, ডক্টরের হচ্ছে আপনার স্পেশালাইজেশন, এগুলো কি আপনার ডক্টরের আবার হচ্ছে অ্যাট্রিবিউটস। এভাবে করে প্রত্যেকটা অ্যাট্রিবিউটস গুলো দিবেন। আর যেটা যেরকম যায় আর কি, মেইন টু মেনি হলে মেইন টু মেনি, ওয়ান টু ওয়ান হলে ওয়ান টু ওয়ান, মেইন টু মেনি হলে সেখানে অ্যাসোসিয়েটিভ আনবেন, ওয়ান টু মেনি হইতে পারে, ওয়ান টু অপশনাল মেনি হইতে পারে, যেগুলো দেখাই যায় সেগুলো আপনারা এখানে ড্র করবেন। এখানে আসলে আমি ড্র করে দেখাইতে পারতাম, কিন্তু এগুলো ড্র করাটা খুবই মানে টাফ আমার কাছে, যেহেতু মাউসটা নেই। দেন হচ্ছে এখানে পেইন্টে ড্র করাটা এই টাচপ্যাড দিয়ে একটু ঝামেলা হবে। তারপরে যদি আপনাদের মনে হয় যে আপনারা করতে পারবেন না, তাহলে অবশ্যই আমি হচ্ছে আবার দেখাবো, সমস্যা নেই। কিন্তু আমি আমি আমার মনে হয় যে আপনারা পারবেন এখানে করতে। আমি যেটা বলে দিচ্ছি এটার উপরে যদি করেন আর কি। যেখানে পেশেন্ট আছে, ডক্টর আছে, এদের মাঝখানে অ্যাসোসিয়েটিভ আসবে প্রেসক্রিপশন। পেশেন্ট থেকে আমার প্রেসক্রিপশনের দিকে যাবে ওয়ান টু মেনি। আবার হচ্ছে আমার ডক্টর থেকে আবার প্রেসক্রিপশনের দিকে যাবে কি, একটা ডক্টর কি কয়টা প্রেসক্রিপশন দেয়, ডক্টর থেকে প্রেসক্রিপশনের দিকে কয়টা যাবে বলেন তো, কি কি কার্ডিনালিটি হবে? একটা ডক্টর কি একাধিক প্রেসক্রিপশন দিতে পারে না? ইয়েস ম্যাম। হ্যাঁ, সো ওয়ান টু মেনি হবে। সেম ভাবে হচ্ছে ডক্টর থেকে হচ্ছে ডক্টরের সরি পেশেন্ট থেকে পেশেন্টের প্রেসক্রিপশনের দিকে ওয়ান টু মেনি হবে। ওয়ান টু জিরো আর মেনু হইতে পারে, কোনো পেশেন্টের প্রেসক্রিপশন নাও থাকতে পারে এখন, বা মেনু থাকতে পারে। এই তো কার্ডিনালিটি গুলো দেখাবেন আর অ্যাট্রিবিউটস গুলো দেখাবেন। এটা হচ্ছে ইয়ার ডায়াগ্রাম। বুঝতে পারছি? জি ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, আমি কি আসলে কোশ্চেন বুঝতে পারছি আপনার, নাকি আমি ভুলভাল অ্যান্সার দিলাম আবার কোশ্চেনে বুঝতে পারিনি? যদি না বুঝে থাকেন তাহলে কিন্তু বলবেন আবার। আচ্ছা, ঠিক আছে। কারো আরো যদি কোনো কনফিউশন থেকে থাকে যে কোনো কিছু হচ্ছে বুঝতে পারি নাই, বা কোনো কিছুতে হচ্ছে কিভাবে কি হবে বুঝি নাই, তাহলে কোশ্চেন করতে পারেন, হ্যাঁ? আমি অ্যাটেন্ডেন্স নেই, ততক্ষণ আপনারা ভাবেন যে কোনটা কি বুঝেন নাই। আচ্ছা, অ্যাটেন্ডেন্স দিবেন সবাই, হ্যাঁ, যারা যারা আছেন। 7, প্রেজেন্ট ম্যাম। 9, Yes, ma'am. 10, Present, ma'am. 12, Yes, ma'am. 12, ma'am. 13, ইয়েস ম্যাম। 14, Yes, ma'am. 16, 19, Yes, ma'am. 20, Yes, ma'am. 21, ইয়েস ম্যাম 22, প্রেজেন্ট ম্যাম। 23, 23, 30, 31, ইয়েস ম্যাম 33। আচ্ছা, 033 দিয়েছেন তাই না? হ্যাঁ বলে গেছি। 034, প্রেজেন্ট মিস। 35, প্রেজেন্ট ম্যাম। 38, 40, প্রেজেন্ট ম্যাম। 40, 41, Present, ma'am. 73, 75, 91, ইয়েস ম্যাম। 92, প্রেজেন্ট ম্যাম।
59, Yes, ma'am. 94, Present, ma'am. 96, Present, ma'am. 154, 199, Yes, ma'am. 225, 231, Yes, miss. 357, Yes, ma'am. 408, Yes, ma'am. 414, Yes, ma'am. 011, others intake, 024, 140, 305, Present, ma'am. 047, Ma'am, 024. 024, 283, 283, 584. Present, ma'am. আর কেউ বাকি আছে? Ma'am, 541. 541 নিচে? ও আচ্ছা, ওই যে আলাদা আছে। ঠিক আছে, আর এখানে কেউ বাকি আছে? আচ্ছা, ঠিক আছে। ঝামেলা। আচ্ছা, ঠিক আছে। আর বাকি কারো কি কোনো প্রবলেম আছে কোনো কিছু নিয়ে? এখানে আমি অনেকগুলো এক্সারসাইজ দিয়েছি, একটু হ্যাঁ দেখবেন, হ্যাঁ যেহেতু হচ্ছে যে এক্সারসাইজ গুলো দেওয়াই আছে, প্র্যাকটিস প্রবলেম লিখে লিখে দেওয়া আছে, একটু চেক করে করে এগুলো একটু প্রবলেম গুলো একটু সলভ করবেন। এই যে লেকচার ম্যাটেরিয়াল, প্র্যাকটিস ম্যাটেরিয়াল দেওয়া আছে, এখানে যে দেওয়া আছে। এই যে ফিজিবিলিটিটা কিন্তু এখান থেকে আমি এই যে এই টকটা থেকে পড়িয়েছিলাম, তো এখান থেকে হচ্ছে আপনারা দেখতে পারেন, বইও আছে, স্লাইডেও আছে। তারপরে হচ্ছে ইউজ কেস এর মনে হয় এখানে দেওয়া আছে কিছু প্র্যাকটিস প্রবলেম, বাকি প্র্যাকটিস প্রবলেম গুলো দেওয়া আছে। এগুলো একটু আপনারা প্র্যাকটিস করবেন বাসে, তাহলে আশা করি হচ্ছে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, যদি কারো কোনো প্রবলেম না থাকে তাহলে আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি। ঠিক আছে, ভালো করে এক্সাম দেন। আসসালামু আলাইকুম ম্যাম। আচ্ছা, আসসালাম। আসসালামু আলাইকুম। ঠিক আছে, শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম।